আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা উপলক্ষে ধারাবাহিকভাবে আমরা যে ভিডিওগুলো নিয়ে আসছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আমরা নবম অধ্যায়, যেটা বিস্তার ও পরিমাপ অধ্যায়, সেই অধ্যায়ের কুইক রিভিশন দেখব। এরপর হচ্ছে এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখব। তো বেশি কথা না বলে আমরা যদি ক্লাসটা শুরু করি, আমাদের এখানে প্রথমে কিছু জিনিস সম্পর্কে তোমাদের একটু রিভিশন দিয়ে নিতে হবে, যেগুলো হচ্ছে তোমরা 9-10 থেকে আগে থেকেই জানো। যেমন হচ্ছে তোমাদের শুরুতেই আসবে হচ্ছে পরিসর। পরিসর কি, এটা হচ্ছে আবার আমরা দুই ভাবে দেখবো। এক হচ্ছে অবিন্যস্ত, মানে তোমাদেরকে যেই উপাত্তগুলো দেওয়া থাকবে সেগুলো এলোমেলো ভাবে থাকবে, তাই না? মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজানো থাকবে না। আর হচ্ছে এই ছক আকারে থাকবে না। এরকম যদি থাকে তখন পরিসর হচ্ছে কি, তোমরা হচ্ছে একদম সাজাবা, একদম ঊর্ধ্বক্রমে সাজাবা, ছোট থেকে বড় সাজানোর পরে তোমরা হচ্ছে সব থেকে বড় একটা মান পাবা। দেখো, সব থেকে বৃহত্তম মানটা কি, সর্ব ডানে পাবা। সব থেকে ছোট মানটা কি বলতো, বামে পাবা। এই দুইটার বিয়োগফলটাই হচ্ছে কি আমাদের পরিসর। তোমরা এর আগে 9-10 শিখে আসছো যে পরিসর হচ্ছে বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান। এই যে এক্স দিয়ে বোঝানো হচ্ছে মানটা, এইচ দিয়ে বোঝানো হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। ঠিক আছে? এরপর তোমার একটা +1 করতে, তো ওইটা পুরাতন পদ্ধতি। নতুন পদ্ধতিতে আমরা +1টা করে থাকি না। তুমি যদি গুগলে ইংলিশে সার্চ করো যে হোয়াট ইজ রেঞ্জ, তখন রেঞ্জের ফর্মুলা কিন্তু তুমি এইটাই পাবা তোমাদের নতুন কারিকুলামে যেটা আছে। ইভেন আমরা যখন উচ্চ মাধ্যমিকে ছিলাম সেই 2018 সাল, তখনও হচ্ছে আর +1টা দিতাম না। ঠিক আছে? বাট ছোটকালে যখন 9-10 ছিলাম, আমাদের তখন পুরাতন কারিকুলামে আমরা 1 দিতাম। বাট এই 1টা আর দিতে হবে না। ঠিক আছে? আচ্ছা, আর যদি তোমার কাছে এটা শ্রেণীকৃত বা বিন্যস্ত থাকে, তখন আর কি ওই যে তোমাদের কি থাকে বলো তো, ওই যে শ্রেণীর মাধ্যমে দেওয়া থাকে যে শ্রেণী, এত শ্রেণী থেকে এত শ্রেণী ব্যবধান। তখন হচ্ছে তোমার কি হবে, তখন এই শ্রেণীগুলো দেওয়া থাকবে না, ধরো হচ্ছে 1 থেকে 5, 6 থেকে 10 এরকম। তখন তোমার হচ্ছে সর্বপ্রথম শ্রেণীর নিম্ন সীমাটাকে নিতে হবে, আর সর্বশেষ শ্রেণীর সর্বোচ্চ ঊর্ধ্ব সীমাটাকে নিতে হবে, উচ্চ সীমাটাকে নিতে হবে। এরপর কি হবে, যে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা আর প্রথম শ্রেণীর নিম্ন সীমা, এটাকে বিয়োগ করে দিতে হবে। মানে শুরুর বামেরটা, শেষের ডানেরটা। শুরু বলতে কি, প্রথম শ্রেণীর বামেরটা বলতে কি নিম্ন সীমা, শেষের ডানেরটা বলতে কি বুঝাবে বলতো, উচ্চ সীমাটা, তাই না? এই যে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা মাইনাস সর্বপ্রথম শ্রেণীর নিম্ন সীমা, এটি হচ্ছে আমাদের পরিসর। তো এইটা তুমি প্রতীক আকৃতি লিখতে পারো, এল ইউ মাইনাস এল এল, এত কিছু লাগবে না, ডাইরেক্ট ভাবে বাংলা টার্মস দিয়ে লিখলেই চলবে, সমস্যা নাই। তো এরপরে তোমাদের জানতে হয় হচ্ছে গাণিতিক গড়। ঠিক আছে? কি জানতে হয়? গাণিতিক গড়। এটাও তোমাদের দুই রকম, এক হচ্ছে অবিন্যস্ত থাকতে পারে, আর একটা হচ্ছে বিন্যস্ত থাকতে পারে। যদি অবিন্যস্ত থাকে, হ্যাঁ, এই যে শ্রেণী বিন্যস্ত নয়, শ্রেণী বিন্যস্ত নয় মানে তো অবিন্যস্ত, তাই না? তখন গাণিতিক গড়টা আমাদের কি হবে, প্রত্যেকটা উপাদান তুমি যোগ করবা, তারপর মোট সংখ্যা দিয়ে ভাগ করবা। এই প্রত্যেকটা যোগ করাটাকে আমরা সামেশন প্রতীক আকৃতিতে লিখি। এই যে প্রত্যেকটা উপাদানের সামেশন, এই আই কত থেকে শুরু হবে, 1 থেকে শুরু করে এন পর্যন্ত হয়, এইটাকে তারপর এন দ্বারা ভাগ, তাই না? এই হচ্ছে আমাদের গাণিতিক গড়। এখন যদি তোমার কাছে শ্রেণী বিন্যস্ত থাকলে এইখানে খালি একটা কি হবে বলতো, একটা গণসংখ্যা, তাই না? তখন আমাদের কি হয়, গণসংখ্যা চলে আসে। কিভাবে? ওই গণসংখ্যার সাথে আমাদের ওই শ্রেণী বিন্যস্ত থাকলে উপাদান এক্স বলতে বোঝাবো শ্রেণীর মধ্যমানটাকে এক্স আই। তো আমাদের এই এফ আই আর এক্স আই গুণ করতে হয়, তাই না? তো I1 থেকে শুরু করে এন পর্যন্ত, এইটাকে তারপর তুমি এন দিয়ে ভাগ দিয়ে দিবা। দেখো, এইটা আর এটা একই কথা, এখানে এন দিয়ে ভাগটাকে ওরা সবার আগে 1/n এভাবে লিখছে, বুঝতে পারছো? এই যে এন দিয়ে ভাগ করাটাকে 1/n এভাবে লিখছে, একই জিনিস তো। ঠিক আছে? এখানে হচ্ছে এই যে প্রতীকের পরিচিতি, যেমন এক্স আই দিয়ে বোঝানো হচ্ছে ওই যে মধ্যমান, শ্রেণীর মধ্যমান, প্রথম শ্রেণীর মধ্যমান, দ্বিতীয় শ্রেণীর মধ্যমান, এরকম ভাবে থাকবে। তারপর হচ্ছে এফ আই হচ্ছে কি, ওই যে ওই শ্রেণীর গণসংখ্যা, যেই শ্রেণী নিয়ে আলোচনা করতেছো সেই শ্রেণীর গণসংখ্যার সাথে গুণ হবে, যেটা আর কি গণসংখ্যাটা। এন হচ্ছে কি, উপাত্তের মোট সংখ্যাটা। আর এটা তো ওই যে এফ আই এক্স আই এর সামেশন, মানে মধ্যমান আর গণসংখ্যার গুণফলের সমষ্টি, এই যে সামেশনটা। আই হোপ তোমরা জিনিসটা জানো। গড় আবার তোমরা আরেকটা পদ্ধতিতে শিখছো, সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, গাণিতিক গড়। কি পদ্ধতিতে? সংক্ষিপ্ত পদ্ধতিতে। এটা তোমাদের কিন্তু আগের ক্লাসেও ছিল। এটাতে তোমাদের কি করতে হয়, একটু ধাপ বিচ্যুতির মাধ্যমে অঙ্কটা করতে হয়। কিভাবে করতে হয়? ধাপ বিচ্যুতির মাধ্যমে। এখানে একটা টার্মস থাকে এ এ এ হচ্ছে কি, তোমার অনুমিত গড়। যে কোনো একটা সংখ্যাকে আমরা
ধারণা করে নিই এটাই হচ্ছে আমাদের গড় হইতে পারে। এটা নিয়ে তুমি যে কোনো সংখ্যাটাকে অনুমিত গড় ধরতে পারো, কোনো সমস্যা নাই। আমরা সবসময় চেষ্টা করি যে একদম মাঝখানের ভ্যালুটাকে, যদি শ্রেণী বিন্যস্ত থাকে, মাঝখানের ভ্যালুটাকে মানে মাঝখানের শ্রেণীর ওইটাকে আমরা যেই গণসংখ্যাটা সেটাকে আমরা অনুমিত গড় ধরার চেষ্টা করে থাকি, ঠিক আছে, ওই এক্স এর মানটা ওইটা। তো এখানে আবার আরেকটা জিনিস লাগে, যেটা যে তোমাদের অন্য সময় গড়ে কি হয়, এফ আই এক্স আই, এফ আই এক্স আই, আর এখানে আসে এফ আই ইউ আই, ঠিক আছে। ইউটা কি, ইউটা ইউ আই বলো বা ইউ বলো সমস্যা নাই, এটা হচ্ছে ধাপ বিচ্যুতি, এটা হচ্ছে কি ধাপ বিচ্যুতি, এটাই। তো সামেশন এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন, এর সাথে একটা এইচ গুণ হবে আর সামনে একটা এ যোগ হবে, বুঝতে পারছো প্রসেসটা কি। সামেশন এখানে হচ্ছে এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন। এরপরে আমি একটু আইগুলা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ধরো সামেশন এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ, এর আগে একটা এ যোগ হবে, এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। ইউ এর পরিচয়টা কি, প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা ইউ বের হবে, প্রথম শ্রেণীর জন্য ইউ, দ্বিতীয় শ্রেণীর জন্য ইউ, তৃতীয় শ্রেণীর জন্য ইউ, এর জন্য আই দিয়ে প্রকাশ করা হচ্ছে। ইউ হচ্ছে তোমাদের ওই যেই শ্রেণী নিয়ে আলোচনা করবা সেই শ্রেণীর মধ্যমানটা মাইনাস যে অনুমিত গড় ডিভাইডেড বাই কি বলতো শ্রেণী ব্যবধান। এইচ দিয়ে কি বোঝানো হয়, দেখো শ্রেণী ব্যাপ্তি, এই সব কিছু দেখো উপর আলোচনা করা। এ হচ্ছে অনুমিত গড়, এফ আই হচ্ছে কি যে শ্রেণী নিয়ে আলোচনা করতেছো সেই শ্রেণীর গণসংখ্যা, ইউআই কি ওই যে ধাপ বিচ্যুতিটা ওই শ্রেণীর ধাপ বিচ্যুতি কিভাবে করবা, ওই শ্রেণীর মধ্যমান মাইনাস অনুমিত গড় ডিভাইডেড বাই কি শ্রেণী ব্যবধান। এই যে এইচ হচ্ছে কি দেখো তো শ্রেণী ব্যাপ্তি, এফ আই ইউআই কি তাহলে যে গণসংখ্যা ধাপ বিচ্যুতির গুণফল, গণসংখ্যা ধাপ বিচ্যুতির গুণফল। আর এখানে যদি সামেশন চিহ্ন দিয়ে দিত তাহলে বোঝানো হতো গণসংখ্যা ধাপ বিচ্যুতি গুণফলের সমষ্টি, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তোমাদের কিন্তু ও যে এই অনুশীলনী মানে এই অধ্যায়টা যখন আমরা সমাধান করছিলাম তখন কিন্তু এটা দিয়ে অঙ্ক করা হয়েছে। আচ্ছা, এরপর দেখো আমাদের মধ্যক সম্পর্কে জানতে হবে। মধ্যক হচ্ছে কি, কোনো তোমার যদি এরকম হয় শ্রেণী বিন্যস্ত নয় অর্থাৎ অবিন্যস্ত, তাই তো, তো তোমাকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে যে ছোট থেকে বড় আকারে সাজাইতে হবে। অবিন্যস্ত ডাটা ছোট থেকে বড় আকারে সাজাবা, একদম মাঝখানের ভ্যালুটাকে আমরা বলি মধ্যক। এখন যদি বেজোড় হয় তাহলে আমাদের জন্য সুবিধা। কেন সুবিধা, বেজোড় হলে মাঝখানের সংখ্যা ডানে যেই কয়টা সংখ্যা থাকে বামেও ঠিক সেই কয়টা সংখ্যা থাকে, তো মাঝখানের ভ্যালুটাই হচ্ছে কি হয়ে যায় বলতো আমাদের মধ্যক। তো এইটাই আর কি, যে উপাত্তের সংখ্যা n বিজোড় হলে মধ্যক হবে একদম মাঝখানেরটা, আর মাঝখানের পর তুমি কিভাবে পাবা, n+1 ডিভাইডেড বাই 2 তম পদের মান, দেখো কি পদের মান। বাট n যদি তোমার জোড় হয়ে যায় তখন মাঝখানে দুইটা সংখ্যা পড়ে যায়, মাঝখানে কি হয়ে যায় দুইটা সংখ্যা পড়ে যায়। ধরো কথার কথা আমি যদি দেখাই, এই 1 2 3 4 5 6, এটা তুমি যদি মধ্যক বের করতে চাও, তুমি যদি বলো যে না 3 হচ্ছে মাঝখানের ভ্যালু, দেখো এখানে দুইটা ওই পাশে তিনটা, এটা মধ্যক কিন্তু হইলো না। আবার যদি ভাবো যে না 4 তাহলে মনে হয় মধ্যক, দেখো এই পাশে তিনটা ওই পাশে দুইটা, মাঝখানে তো হইলো না, তখন আসলে কি মাঝখানে দুইটাকে নিতে হয়, দেখো এই পাশে দুইটা এই পাশে দুইটা, তো 3 আর 4 মধ্যক না, আবার 3 আর 4 মধ্যক না, এই দুটার আবার গড় নিতে হয়, এই দুটার কি নিতে হয় গড় নিতে হয়। তার মানে যে এততম পদ আর এততম পদের কি নিতে হবে গড় নিতে হবে, ঠিক আছে, এভাবে এই হচ্ছে মধ্যক। তো n যদি জোড় হয় তখন মধ্যক হবে হচ্ছে n/2 তম পদ আর n/2 + 1 তম পদ, এই দুটো পদের ডিভাইডেড বাই 2 মানে আবার গড় নেওয়া হচ্ছে, ঠিক আছে। ওইখানে ডাইরেক্ট ওই পদটা বসে যাবে, বেজোড় হলে n+1 ডিভাইডেড বাই 2 তম পদ, আর এখানে হবে n/2 তম পদ ও n/2 + 1 তম পদ, মাঝখানেরটা মানে এই যে এটা কত দেখো তো 1 2 3 4 5 6 6টা ছিল না, এটা দেখো আমরা 3 তম আর 4 তম নিচ্ছি, তো 3 তম পদ কিভাবে আসছে 6 ডিভাইডেড বাই 2 করলে আছে যে 3 তম পদ আসছে। এরপর হচ্ছে 4 তম পদ কিভাবে আসছে, এটার সাথে এক যোগ করে নিয়ে আসছে, ঠিক আছে। তো আই হোপ তোমরা এই জিনিসগুলা জানো, এমনি তো এগুলা দিয়ে আমরা কিন্তু অঙ্ক করে আসছি, আমি তোমাদেরকে করাইছি, রফিক স্যার তো করাইছেন, আমিও কিন্তু এমন এমন ম্যাথ ছিল ওইখানে তোমার আমার চলে আসছিল এই কনসেপ্টগুলা। আচ্ছা, এখন দেখো মধ্যক হচ্ছে যদি বিন্যস্ত থাকে, শ্রেণী বিন্যস্ত থাকে, তখন মধ্যকের ফর্মুলা হচ্ছে এই যে এটা l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখানে l হচ্ছে কি, l হচ্ছে তোমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর
নিম্ন সীমা। এন তো বুঝতেছো, এই টোটাল গণসংখ্যা, তাই না? মোট গণসংখ্যা। এন হচ্ছে কি বলতো? মোট গণসংখ্যা। এখন কথা হচ্ছে তুমি মধ্যক শ্রেণী কিভাবে বুঝবা? এই যে মধ্যক শ্রেণীটা তো আগে পাইতে হবে, তাহলে না তুমি ওইটার নিম্ন সীমাটাকে এল ধরতে পারবা। তো তোমাকে এখানে যে ক্রমযোজিত গণসংখ্যা আগাইতে হয়, কি করতে হয়? ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে হয়। শ্রেণী গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এরপর তুমি n/2 করবা। এটা কি করবা? n/2 করে একটা ভ্যালু পাবা। তারপর দেখবা ক্রমযোজিত গণসংখ্যা অনুসারে কোন শ্রেণীতে হচ্ছে n/2 পড়ে, ওইটাই হচ্ছে তোমার মধ্যক শ্রেণী। আর ওইটার নিম্ন সীমাটা হচ্ছে এল। বুঝা গেছে? আচ্ছা, এখানে যেমন হচ্ছে এই এফসি, এফসিটা কি? এফসিটা হচ্ছে মধ্যক শ্রেণীর আগেরটার, মধ্যক শ্রেণীর পূর্ববর্তীত শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এফসিটা কি? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। বুঝে গেছে? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এফ এমটা কি? এফ এমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর এইচ শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। বুঝা গেছে? শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, এই হচ্ছে আমাদের মধ্যক। মধ্যকের পরে আসে কি? দেখো, তোমাদের প্রচুরক সম্পর্কে তোমরা শিখছো। প্রচুরকটা কি? যে এখানে আমরা ফার্স্ট এটা দেখবো যে শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্তের ক্ষেত্রে, হ্যাঁ। তো মধ্যক হচ্ছে তোমার যেই সংখ্যাটা বারবার থাকে, সর্বোচ্চ বার যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা কি বলে থাকি বলতো? প্রচুরক। এটা তো এই হচ্ছে তোমাদের প্রচুরক, যেটা বারবার থাকবে সেটাই হচ্ছে প্রচুরক, যে সংখ্যাটা। আর যদি কোনো কোনো সংখ্যা, মানে প্রত্যেকটা সংখ্যা যদি সমান সংখ্যক বার করে থাকে, হ্যাঁ, প্রত্যেকটা সংখ্যায় কি আছে? সমান সংখ্যক বার করে থাকে, তখন কোনো প্রচুরক নাই। ধরো একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো হচ্ছে 6, 10, 15, 13, 17। দেখো এখানে কোনো প্রচুরক নাই। দেখো, ও আছে একবার, 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 এরকম থাকলে কোনো প্রচুরক নাই। যদি দুইবার 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 করে থাকতো তাহলে কোনো প্রচুরক হইতো না। কোনো সংখ্যা যদি, মানে যেই সংখ্যাগুলা সমান সংখ্যক বার করে থাকে এরকম ভাবে যদি হয়, তখন কোনো প্রচুরক থাকবে না। আর দেখো, শ্রেণীতে থাকলে, শ্রেণী বিন্যস্ত থাকলে আমাদের প্রচুরকের ফর্মুলাটা হচ্ছে এই যে এইটা। তোমাদের এটা দিয়ে তেমন একটা ম্যাথ কিন্তু ছিল না। আমরা অনুশীলনী যখন সমাধান করলাম দেখছিলাম যে প্রচুরক শ্রেণী বিন্যস্ত দিয়ে তোমাদের ম্যাথ তেমন একটা আসে না। আচ্ছা, তো এখানে হচ্ছে তোমরা আগে থেকে এটা জানো যে f1 মানে l প্লাস f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইনটু h। এখন f1 আর f2 এর পরিচয়টা খালি জানতে হবে। l তো বুঝতে পারছো, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণী না। এখন তো প্রচুরক আলোচনা করতেছে, এর জন্য প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী কিভাবে বুঝবো? যে গণসংখ্যাটা, যেখানে গণসংখ্যা সর্বাধিক, হ্যাঁ, শ্রেণীতে গণসংখ্যা লেখা নাই যে শ্রেণী গণসংখ্যা, এই শ্রেণী এখানে এতগুলা গণসংখ্যা, শ্রেণী এতগুলা গণসংখ্যা, যেখানে গণসংখ্যা সর্বাধিক সেটা হচ্ছে তোমার প্রচুরক শ্রেণী। ওই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এখন দেখো f1 আর f2 টা জানতে হবে, ঠিক আছে? এই জানো শ্রেণী ব্যাপ্তি। f1 হচ্ছে তুমি যে প্রচুরক শ্রেণীটা পাইলা, হ্যাঁ, ওইটার একটা কি গণসংখ্যা না? দেখো ওইটা তো সর্বাধিক গণসংখ্যা, প্রচুর, এই কারণেই তো প্রচুরক শ্রেণী, সর্বাধিক গণসংখ্যা দেখেই তো প্রচুরক শ্রেণী। f1 আসবে হচ্ছে ওইটার গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করে। এই যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। আর f2 আসবে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করে। এই হচ্ছে আমাদের f1 আর f2 এর পরিচয়। আর এই হচ্ছে আমাদের সূত্রটা। যদি একটু লিখে দিই, l প্লাস f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইনটু 8। একটু লিখে লিখে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের কি মনে থাকবে। তো আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে বিস্তার পরিমাপ। আমরা মেনলি হচ্ছে এই কনসেপ্টটা থেকে এগুলা শেখা শুরু করি, হ্যাঁ। যে আমরা তো গড় বের করতে পারি, প্রচুরক বের করতে পারি, মধ্যক, এগুলো হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রবণতার ওই যে ভ্যালুগুলো না, যে কেন্দ্রীয় প্রবণতা কি কি, মানে সংখ্যাগুলোর যেই মানগুলোর দিকে আগানোর চেষ্টা করে সেটা কি তো কেন্দ্রীয় প্রবণতা বলা হয়, এই যে গড়, মধ্যক, প্রচুরক। আর এখন বিস্তার পরিমাপ হচ্ছে আমরা যে জিনিসগুলো বের করলাম, যে ধরো গড় বের করলাম, কি বের করলাম? গড় বের করলাম। এখন গড় বের করা, গড় কিন্তু একটা জাস্ট আইডিয়া। যেমন বাংলাদেশের মানুষের যদি তুমি মাথাপিছু ইনকাম ডেইলি
হিসাব করে দেখো, তুমি একটা আইডিয়া পেলা, ধরো কথা কথা বললাম যে তুমি সারাদিন, হ্যাঁ 24 ঘন্টা তুমি আইডিয়া পেলা যে 800 টাকা কামায়, একটা বাংলাদেশের মানুষ 800 টাকা ইনকাম করে। এখন এর মানে এই না যে ধরো যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট সে হচ্ছে দিনে দেখা যায় যে কোটি কোটি টাকা আয় করে ফেলতেছে, ঠিক আছে, তার 800 টাকার গড় দিয়ে তো তার হিসাব করলে চলবে না। আবার ধরো হচ্ছে একদম ধরো একজন চা শ্রমিক, বাংলাদেশের চা শ্রমিকদের কিন্তু মূল্য খুবই কম, এটা নিয়ে অনেক আন্দোলনের কথা বলা হয়, বাট কোনো ইফেক্টিভ স্টেপ নেওয়া হয় না। তাদের দেখা যায় যে সারাদিনে পারিশ্রমিক 100 টাকারও কম থাকে, বুঝতে পারছো, সারাদিনে পারিশ্রমিক 100 টাকারও কম থাকে। তো তার কাছে আবার 800 টাকা তো অনেক বেশি টাকা হয়ে যায়, জিনিসটা হচ্ছে এরকম। তো গড় আসলে কখনোই একদম একদম এক্সাক্ট আইডিয়া দেয় না। তো এটা হচ্ছে জাস্ট একটা ওভারঅল যে দেয়, প্রত্যেকটা ডাটা মান যদি এইটা হয় তাহলে রেজাল্টটা এমন আসবে গড়। বাট এই কারণে এখন আমরা কি করে থাকি যে বিস্তার পরিমাপ করে থাকি যে গড় থেকে প্রত্যেকটা ডাটা কত দূরে দূরে আছে সেটা একটা আইডিয়া নিতে থাকি। যদি বেশি দূরের ডাটাগুলা পেয়ে যাই, হ্যাঁ, তাহলে তো অবশ্যই বুঝতে পারতেছি গড় থেকে তেমন একটা আইডিয়া আসবে না। আর যদি গড়গুলা মানে ওই গড় থেকে যদি আমাদের ডাটাগুলার ব্যবধান কম থাকে, তখন আমরা বুঝতে পারবো যে আচ্ছা ঠিক আছে গড়টা তাহলে মোটামুটি ইফেক্টিভ, ঠিক আছে। তো ওইটারই একটা কনসেপ্ট হচ্ছে কি গড় ব্যবধান। গড় ব্যবধান, আমি ধরো গড় থেকে হিসাবটা করি, তো হচ্ছে ধরো তুমি গড় বের করছো, কি বের করছো, প্রত্যেকটা ডাটার গড় বের করছো। আমরা হচ্ছে প্রথমে গড় ব্যবধান শিখবো হচ্ছে শ্রেণী বিন্যস্ত নয়, অর্থাৎ অবিন্যস্ত শ্রেণীর জন্য। তো প্রত্যেকটা ভ্যালু আছে এরকম, ধরো যে x1 x2 x3 x4, এগুলা কি তো x দিয়ে প্রকাশ করে থাকে, তাই না? এই যে প্রথম পদের মান, দ্বিতীয় পদের মান, তৃতীয় উপাদানের মান, চতুর্থ উপাদানের মান, আর কি এমন। তো তুমি এটার একটা কি বের করছো, গড় বের করছো। তো গড় ব্যবধান বলতে বোঝানো হবে, দেখো ব্যবধান বলতে কি বোঝানো হবে, এই গড়টা থেকে প্রত্যেকটার বিয়োগ নিবা, গড় থেকে প্রত্যেকটার কি নিবা, বিয়োগ নিবা, ঠিক আছে, গড় থেকে প্রত্যেকটার বিয়োগ নিবা। এখন বিয়োগে তুমি কি নিবা না, চিহ্ন নিবা না, এর জন্য আমরা মডুলাস দিই। তো তুমি দেখতে পারতেছো এখানে উল্টাভাবে লেখা, মানে x1 থেকে xi বিয়োগ, ওই যে একই কথা, সমস্যা নাই, ব্যবধান না, ব্যবধান মানে একটা থেকে একটা বিয়োগ, জাস্ট নেগেটিভ নেওয়া যাবে না। তো এই হচ্ছে তুমি ব্যবধান নিচ্ছ। আর লাস্টের শুরুতে দেখো, লাস্টে না শুরুতে একটা গড় আছে না, তো কি করবা, এরকম ব্যবধান কি করবা, প্রত্যেকটা বের করবা, যেমন x2 থেকে x বারের ব্যবধান, তারপর x3 থেকে x বারের ব্যবধান, মডুলাস, কোনো নেগেটিভ নিবা না, কারণ নেগেটিভ চিহ্ন তুমি যদি নিয়ে নাও তাহলে জিরো পেয়ে যাবা, এগুলো শেখানো হয়েছে। তো কোনো চিহ্ন নেওয়া যাবে না, এগুলোর কি হবে, যোগ করা হবে। এরকম 4 নম্বরটাও লিখবা ডিভাইডেড বাই n। ডিভাইডেড বাই n মানে কি, যে গড় বের করে ফেললাম, তাহলে হয়ে গেল গড় ব্যবধান। দেখো গাণিতিক গড় থেকে ব্যবধানগুলার গড় বের হয়ে গেল, এটাই হচ্ছে কি গড় ব্যবধান। কোথা থেকে, গাণিতিক গড় থেকে গড় ব্যবধান। এটাই দেখো যে গাণিতিক গড় হতে গড় ব্যবধান, হ্যাঁ। এই দেখো গড় ব্যবধানের ইংলিশ কি ছিল, মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন এখানে ব্র্যাকেটে লেখা হচ্ছে x বার, মানে গাণিতিক গড় থেকে। তাহলে কি হবে, প্রত্যেকটা উপাদান তাদের গাণিতিক গড় থেকে কত দূরে আছে, প্রত্যেকটা উপাদান গাণিতিক গড় থেকে কত দূরে আছে সেই ব্যবধানের, এই যে এখানে একটা সামেশন দেখতেছো, এরকম কি হবে, যতগুলো উপাদান আছে প্রত্যেকটারই এরকম নিতে হবে, ব্যবধান নিতে হবে, তারপর যোগ করতে হবে, এটাই হচ্ছে সামেশন। আলটিমেটলি পরে n দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তো তুমি এই যে প্রত্যেকটা উপাদানের গাণিতিক গড় থেকে ব্যবধানটা নিচ্ছ, এই কারণে এটা হচ্ছে গাণিতিক গড় হতে গড় ব্যবধান। ঠিক একইভাবে গাণিতিক গড় না হয়ে মধ্যক হতে বলতে পারতো, মধ্যক তো বের করতে পারো, এখন বিন্যস্ত থাকলেও মধ্যক বের করতে পারো, অবিন্যস্ত থাকলেও মধ্যক বের করতে পারো, মধ্যক বের করবা। এরপর তোমার কি করতে হবে, এই যে প্রত্যেকটা উপাদান থেকে যে মধ্যকের ব্যবধান নিতে হবে, প্রত্যেকটা উপাদান থেকে মধ্যকের, আগে নিচ্ছ গড়ের, এখন নিতে হবে কি মধ্যকের ব্যবধান। এখন এভাবে কি করতে হবে, প্রত্যেকটারই ব্যবধান নিয়ে যোগ করতে হবে, যাকে আমরা বলি সামেশন। পরে আলটিমেটলি কি করবা, n দিয়ে ভাগ দিবা, কারণ আমরা কি করি, গড় নিই, এই ব্যবধানগুলো নিই গড়। তো এই হচ্ছে তুমি পেয়ে যাবে গড় ব্যবধান। বাট কিসের মাধ্যমে বের করছো, এই দেখো মিন ডেভিয়েশন বের করছো মধ্যকের মাধ্যমে, এই দেখো মধ্যক হতে গড় ব্যবধান। সেম জিনিস তুমি প্রচুরক থেকেও করতে পারো, যে প্রচুরক হতে গড় ব্যবধানটা কি হবে, এই যে প্রচুরককে আমরা এই যে m নিচে ও দিয়ে প্রকাশ করে থাকি। তো প্রত্যেকটা উপাদান আর প্রচুরকের ব্যবধান নিবা, এরপর এই ব্যবধানগুলো সামেশন নিবা, এই যে সামেশন ডিভাইডেড বাই n। n কেন, এই যে গড় করে দিবা, মোট সংখ্যা দিয়ে ভাগ করলেই তো n হয়ে যাবে, তাই না? এই হচ্ছে আমাদের কি বলতো প্রচুরক হতে গড় ব্যবধান। এটা তো ছিল এই যে এই তিনটা যে আলোচনা করলাম, এটা ছিল শ্রেণী বিন্যস্ত নয়, তাই না? এখন যদি শ্রেণী বিন্যস্ত হয় তাহলে তোমার কিন্তু কি একটা গণসংখ্যা চলে আসবে, কি চলে আসবে, গণসংখ্যা। যে দেখো আগের বারের মতনই তিনটা, যে গাণিতিক গড় হতে, মধ্যক হতে, প্রচুরক হতে।
তো এখানে আগেরটা সূত্রের মতনই জাস্ট এখানে কি চলে আসবে, একটা গণসংখ্যা চলে আসবে। হ্যাঁ, এই যে সামেশন, আগে কি হইতো, জাস্ট সামেশন কি ছিল, xi মাইনাস এক্স বার। এখন এই xi মাইনাস এক্স বারের সাথে কি হবে, গণসংখ্যাটা গুণ হইতে থাকবে। এইভাবে হচ্ছে ধরো যে প্রথম শ্রেণীর গণসংখ্যা ধরো হচ্ছে 2, হ্যাঁ, তারপর 2 ইন্টু কি হবে, যে প্রথম শ্রেণীর মধ্যমান মাইনাস গাণিতিক গড়। এরপর হচ্ছে ধরো দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা ছিল হচ্ছে ধরো 4, পরে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মধ্যমান মাইনাস গাণিতিক গড়, তাই তো। এভাবে ওইগুলো তো আমরা ছক আকারে করি, নিচে করি, এইগুলো হচ্ছে পরে আলটিমেটলি আমরা উপর থেকে নিচে যোগ করে দিই। তারপর হচ্ছে তাহলে আমরা যে এই ভ্যালুটা পেয়ে যাই, তারপর এটাকে এন দিয়ে ভাগ দিই। এন হচ্ছে কি, যে মোট গণসংখ্যা, তাই না, মোট গণসংখ্যা, এটা আমরা কি করি, এন দিয়ে ভাগ দিয়ে দিই, তখনই হচ্ছে আমাদের কি হয়ে যায়, এই যে মিন ডিভিয়েশন ফ্রম কি বলতো, গাণিতিক গড়। গাণিতিক গড় হতে আমাদের মিন ডিভিয়েশনটা বের হয়ে যায়। ঠিক একইভাবে মধ্যক থেকেও আগের ফর্মুলায় জাস্ট এখানে একটা কি হবে বলতো, শুরুতেই গণসংখ্যা গুণ হবে। গণসংখ্যা গুণ হবে ব্যবধানের সাথে, এইভাবে প্রত্যেকটা যোগ হইতে থাকবে, যোগ হয়ে তাহলে সামেশন পেয়ে যাবা, তারপর এন দিয়ে ভাগ দিয়ে দিবা। সেম ক্রাইটেরিয়া হচ্ছে প্রচুরকের ক্ষেত্রেও, এখানে জাস্ট গণসংখ্যাটা চলে আসবে। তো এইটা হচ্ছে বিস্তার পরিমাপের একটা পদ্ধতি, কি বলতো, গড় ব্যবধান, যেটা তিন ভাবে পসিবল, গাণিতিক গড় হতে, মধ্য হতে, প্রচুরক থেকে। বিন্যস্ত থাকলে গণসংখ্যা দিয়ে চলে আসবে খালি, অবিন্যস্ত থাকলে গণসংখ্যাটা তোমার আসবে না, তাই না। এই যে এটা অবিন্যস্ত থাকলে এখানে গণসংখ্যাটা নাই, বিন্যস্ত থাকলে খালি গণসংখ্যা আসবে। এগুলা দিয়ে কিন্তু ম্যাথ করছি আমরা, অনেকবার ম্যাথ করছি। এরপরে হচ্ছে তোমাদের আরো দুইটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধান। ভেদাঙ্কটা কি, গড় ব্যবধানে আমরা হচ্ছে কি নিতাম বলতো, মডুলাস নিতাম। ভেদাঙ্ক জিনিসটা যদি আগে বলি, ভেদাঙ্ক হবে হচ্ছে প্রত্যেকটা ভ্যালু থেকে গাণিতিক গড়ের এবার আর মডুলাসই নেব না, আমরা কি করব, বর্গ করে দেব। বর্গ করে দেব। এই যে প্রথম পদ থেকে গাণিতিক গড়ের বর্গ, এরপর দ্বিতীয় পদ থেকে গাণিতিক গড়ের বর্গ, এরপর এগুলা যোগ করব, ঠিক আছে। তার মানে আলটিমেটলি আমরা প্রত্যেকটা উপাদান থেকে এই গড়ে কি করতেছি, বর্গের সামেশন নিচ্ছি, এরপর আমরা এন দিয়ে ভাগ দিয়ে দেব। এই ভ্যালুটাকে আমরা বলি হচ্ছে ভেদাঙ্ক, ঠিক আছে। দেখো কথাটা এভাবে এক্সপ্লেন করা হয়েছে, যে ধরি x1 x2 x3, এই যে শ্রেণী বিন্যস্ত নয় অর্থাৎ অবিন্যস্তর ক্ষেত্রে আগে দেখানো হচ্ছে, যদি এরকম xn পর্যন্ত থাকে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে যে প্রত্যেকটা উপাদান থেকে গাণিতিক গড় কি করব, বিয়োগ করে বর্গ করব। এখানে মডুলাস দিতে হবে না, কারণ বর্গ করা হলে মাইনাস আসলেও তো এটা প্লাসই হয়ে যাবে, প্লাস আসলে তো প্লাসই থাকবে। এরপর এটা সামেশন করে এন দিয়ে ভাগ করব, এই রেজাল্টটাকে আমরা বলি হচ্ছে ভেদাঙ্ক। এটাকে আমরা কি বলি, ভেদাঙ্ক। আর পরিমিত ব্যবধান হচ্ছে ভেদাঙ্কের বর্গমূল। পরিমিত ব্যবধানটা কি, ভেদাঙ্কের বর্গমূল। তো এই যে তুমি দেখো ভেদাঙ্কটা বের করবা, এটাকে জাস্ট রুট ওভার দিয়ে দিবা, এটাই হচ্ছে তোমার পরিমিত ব্যবধান। ভেদাঙ্ককে সিগমা স্কয়ার দিয়ে প্রকাশ করা হয়, পরিমিত ব্যবধানকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। এখন দেখো যদি শ্রেণী বিন্যস্ত থাকে, কি থাকে, শ্রেণী বিন্যস্ত থাকে, তাহলে কি হবে, জাস্ট একটা ওই সেম ফর্মুলা, ভেদাঙ্কের সেম ফর্মুলা, এখানে একটা গণসংখ্যা চলে আসবে। ঠিক একইভাবে পরিমিত ব্যবধানটা কি, এইটাই। পরিমিত ব্যবধান নিয়ে প্যারা খাবা না, সত্যি কথা, সিগমা নিয়ে প্যারা খাবা না। সিগমা বের করতে বললেও তুমি ভেদাঙ্কই বের করবা, একটা কেস ছাড়া বলতেছি, ওই কেস তুমি কি বের করবা, ভেদাঙ্কই বের করবা। এরপর তুমি কি করবা, ওইটাকে রুট ওভার করে দিবা, ওইটাই পরিমিত ব্যবধান। এখন পরিমিত ব্যবধানের আর ভেদাঙ্কের একটু সহজ আবার সূত্র আছে। এই যে এটা কি, এই যে এটা আমরা এটার প্রতিপাদনও কিন্তু দেখাইছিলাম। কিভাবে হবে, ভেদাঙ্ক হবে কিছুই না, যে প্রত্যেকটা উপাদানের দেখো বর্গের গড় নিতে হবে। এটা কি, বর্গের গড় মাইনাস এটা হচ্ছে গড়ের বর্গ। এভাবে কিন্তু বাংলা ভাষায় লিখে দিচ্ছিলাম কি, এটা হচ্ছে ভেদাঙ্ক। ধরো তোমার কাছে কি কি আছে, ধরো x1 x2 x3 আছে, তো তুমি হচ্ছে গড় থেকে বের করছো, জিনিসটা কি থেকে বের করতেছো, গড় থেকে, হ্যাঁ, ভেদাঙ্ক। তাহলে তুমি কি করবা বলো তো, এই প্রত্যেকটা সংখ্যার এরকম বর্গের গড় বের করবা। বর্গের গড় বলতে কি বোঝাবে, বর্গ করে করে যোগ করবা, তারপরে এন দিয়ে ভাগ দিবা। এই যে এটাকে আমরা কিভাবে প্রকাশ করে থাকি, এই যে এটা সামেশন কি হবে, xi স্কয়ার, মানে xi বলতে প্রত্যেকটা উপাদান, xi স্কয়ার বলতে প্রত্যেকটা উপাদানের বর্গ, সামেশন বলতে বোঝায় যোগ, আর ডিভাইডেড বাই n।
ঠিক আছে, এই কথাটা মানে যে প্রথম পার্টটুকু মানে হচ্ছে এটা। আর এটা দিয়ে বোঝানো হবে হচ্ছে প্রত্যেকটাকে জাস্ট x1 x2 x3 এইটা করে n দিয়ে ভাগ দিয়ে এটার আবার হোল স্কয়ার। এটা দেখো, এটা কি গড় না? এটা হচ্ছে গড়ের বর্গ। দেখো গড় কিভাবে প্রকাশ করা হয়, সামেশন xi/n এটা হোল স্কয়ার। এই ভেদাঙ্কটা জানলে তুমি কি জানবা বলো তো? পরিমিত ব্যবধান কি, এটাকে রুট করে দিবা। এটা হচ্ছে আমরা কিন্তু বীজগাণিতিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতে পারি, এর জন্য এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা কাটি নাই, স্টার চিহ্ন দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এই যে জিনিসগুলো যে বের করলাম না, এই যে ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধান, দেখো ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধান, দেখো আমরা গড় ব্যবধান যেটা শিখলাম, গড় ব্যবধান তিন ভাবে শিখলাম। গাণিতিক গড় হতে গড় ব্যবধান, মধ্যক হতে গড় ব্যবধান, প্রচুরক হতে গড় ব্যবধান। ঠিক এখন আমি তোমাদেরকে শুরুতে তোমাদের বইয়ে ভাবেই আছে যে ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধান তোমাদের গাণিতিক গড় থেকেই সব দেখানো হয়েছে, বাট ম্যাথের মধ্যে কিন্তু ঠিকই দেওয়া হয়েছে যে মধ্যক হতে ভেদাঙ্ক নির্ণয় করো বা পরিমিত ব্যবধান নির্ণয় করো। এই যে এইগুলা যত সূত্র দেখছো না, যে এই ডাটাগুলা থেকে কি গড় বিয়োগ হয়েছে, এগুলো হচ্ছে তাহলে গাণিতিক গড় হতে কি বের করছি আমরা বলতো? ভেদাঙ্ক বা পরিমিত ব্যবধান বের করছি। তোমাকে যদি বলতো যে না, তুমি আমাকে মধ্যক হতে বের করে দেখাও, কি হতে বের করে দেখাও? মধ্যক হতে। তাহলে এখানে যে এই xi থেকে x বারের জায়গায় কি মধ্যক বিয়োগ যেত, এরপর বাকিটা হোল স্কয়ার সামেশন হতো ডিভাইডেড বাই n। ঠিক আছে, যদি বলতো না প্রচুরক থেকে, তাহলে এখানে প্রচুরকটা আসতো। ঠিক আছে, আর এই যে শ্রেণী বিন্যস্তার ক্ষেত্রে সেম, গণসংখ্যা আসতো, জাস্ট এখানে x বারের জায়গায় মধ্যক। এগুলা দিয়ে কিন্তু তোমাদের অনুশীলনের মধ্যেই অঙ্ক আসছে না, আমি কিন্তু করাইছিলাম। ঠিক আছে, তো এই কথাটা বলে রাখলাম। এখন হচ্ছে দেখো এই সহজ পদ্ধতিতে আবার পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধানের আবার তোমাদেরকে আমি একটা কথা বলে রাখলাম কি, পরিমিত ব্যবধান আসলে প্যারা খাবা না। কেন? কারণ আগে হচ্ছে কি বলতো, পরিমিত ব্যবধান বললেও তুমি আগে ভেদাঙ্ক বের করবা। হ্যাঁ, এখানে ভেদাঙ্ক বানানটা একটু ভুল গেছে, ভেদাঙ্কের এক্সাক্ট বানান এটা না, ভেদাঙ্ক বানান হচ্ছে এটা। আচ্ছা, তা আগে ভেদাঙ্ক বের করবা, তারপর হচ্ছে পরিমিত ব্যবধানটা বের করবা। খালি একটা কেসে এক্সেপশনাল, ওইখানে হচ্ছে তুমি পরিমিত ব্যবধান তোমাকে যদি বলে তাহলে তোমাকে এই পদ্ধতিতেই করতে হবে, সেটা হচ্ছে কি সহজ পদ্ধতি। তোমরা গড়েও কিন্তু সহজ পদ্ধতিতে প্যারা খাও। সহজ পদ্ধতি মানেই হচ্ছে কি একটা অনুমিত গড় লাগবে। সহজ পদ্ধতির আরেকটা নাম আছে, এটা হচ্ছে কি বলতো? অনুমিত গড় পদ্ধতি। এটা আরেকটা নাম হচ্ছে অনুমিত গড় পদ্ধতি। এটার নাম সহজ কে দিছে কে জানে, তাই না? তোমরা তো এটাই ভাবো। আমাকে একবার কে জানি বলছিলা যে এটা তো সব থেকে কঠিন পদ্ধতি হওয়া উচিত। যাই হোক, এটা সহজ পদ্ধতি। এখানে হচ্ছে দুই রকম, অশ্রেণীকৃত আর শ্রেণীকৃত। এখানে তোমাকে হচ্ছে এই যে অনুমিত গড় ধরতে হবে, হ্যাঁ। আর এখানে এই ডি নামে একটা জিনিস আসবে, ডি হচ্ছে কি এক্স মাইনাস এ, একটুকু জানলা এই ডি। এই সেম ফর্মুলা দেখো তো, এই দেখো এই সূত্র শিখলে না পরিমিত ব্যবধানের, এই যে ভেদাঙ্কের যে গড়ের বর্গের গড় মাইনাস কি গড়ের বর্গ, এখানে খালি এক্স এর জায়গায় এখানে ডি বসবে। বুঝতে পারছো? এই যে সেম এক্স এর জায়গায় কি বসবে? ডি। যে ডি স্কয়ার বাই এন, ডি বাই এন হোল স্কয়ার, সামেশন আর কি, সামেশন ডি স্কয়ার বাই এন সামেশন ডি বাই এন হোল স্কয়ার। আর যদি গণসংখ্যা মানে গণসংখ্যা আসে, গণসংখ্যা কখন আসবে? শ্রেণীতে থাকলেই তো আসবে, তাই না? তখন হচ্ছে এখানে একটা কি আসবে বলো তো? এফ ডি স্কয়ার। এই যে এখানে এফ চলে আসবে, ভেতরে কি হবে? এফ গুণ হয়ে যাবে, গণসংখ্যাটা গুণ হবে। এখানেই শেষ না, সবার লাস্টে আলটিমেটলি এখানে এইচটা গুণ হবে। এটা কিন্তু ভুলে যায় অনেকে, এখানে সবার লাস্টে আলটিমেটলি একটা এইচ গুণ হবে। এই সূত্রগুলোর উপরেই কিন্তু মনে হয় আমি একটা ক্লাস নিয়েছিলাম, যে খালি পরিমিত ব্যবধান কেন কি কি করা হচ্ছে। আচ্ছা, এখানে দেখো, এখানে একটু এ হচ্ছে অনুমিত গড়, আবার অ্যাজ ইউজুয়াল। ডি এখানে একটু ভিন্ন, এখানে ডি হচ্ছে জাস্ট এক্স মাইনাস এ, এটা অশ্রেণীকৃত, এখানে তো আর শ্রেণী ব্যবধান নাই। এখানে শ্রেণী ব্যবধান আছে, ওই শ্রেণী ব্যবধানটা দিয়ে আবার এক্স মাইনাস এ ভাগ যাবে। ঠিক আছে, এইচ হচ্ছে সেই শ্রেণী ব্যবধানটা, পরে আবার এই ফর্মুলাতে এইচ আবার কি হবে? গুণ হবে। ওভারঅল দেখো এই ছিল হচ্ছে আমাদের, আমি যদি এখানে একটু হালকা রিভিউ দেখাই, এখানে এই ছিল হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে পরিসর। পরিসর কি অবিন্যস্ত, আর বিন্যস্তটাতে দেখলাম পরিসরে তোমরা আর এক যোগ করবে না, এটাই তো? ঠিক আছে, এরপর দেখো তোমাদের গড়। গড় হচ্ছে দেখো জাস্ট কি হবে? যোগ করে এন দিয়ে ভাগ হবে। বিন্যস্ত থাকলে কি হবে দেখো তো? খালি এফ গুণ হবে। ঠিক আছে, এরপর সংক্ষিপ্ত পদ্ধতি বা সহজ পদ্ধতি যাই বলো, বা অনুমিত গড় পদ্ধতিতে গড়, এখানে তোমাকে হচ্ছে কি যে ধাপ বিচ্যুতিটা করতে হবে এ বের করে। তাহলে এখানে জাস্ট এক্স আই এর জায়গায় এফ আইটা আসবে, সামেশন এফ আই বাই ইউআই ডিভাইডেড বাই এন। এই যে এখানে এইচ গুণ হচ্ছে, আর সবার আগে একটা এ যোগ হবে, শেষ। এটা তোমরা আগে থেকে জানো। এরপর তোমাদের মধ্যক বের করা, তাই না? বেজোড় হলে জোড় হলে কি হবে? অবিন্যস্ত। আর বিন্যস্ত থাকলে হচ্ছে যে ফর্মুলা দিয়ে আমাদের মধ্যক বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে। এরপর হচ্ছে তোমাদের প্রচুরক, তাই না? যেটা বারবার থাকবে। বিন্যস্ত থাকলে হচ্ছে এফ ওয়ান
ডিভাইডেড বাই f1 প্লাস f2, সামনে একটা l যোগ হবে, এখানে একটা h গুণ হবে। f1টা কি মধ্য প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা, f2 হবে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যাটা, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের গড় ব্যবধান, এখান থেকে আমাদের কি চলে আসছে যে বিস্তার পরিমাপের কনসেপ্টগুলা, যে গড় হতে প্রত্যেকটা উপাদান কতটুকু দূরে আসছে সেগুলোর আমরা কি নেব বলতো, গড় নেব, আর চিহ্ন মডুলাস দেব, কোনো নেগেটিভ নেব না। এটা মধ্যক হইতে পারে, এটা প্রচুরক হইতে পারে। এরপরে তোমরা দেখছো হচ্ছে বিন্যস্ত থাকলে কি হবে, খালি একটা গণসংখ্যা খালি গুণ হবে, শেষ। আচ্ছা, এরপরে তোমাদের হচ্ছে ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধান। ভেদাঙ্ক হচ্ছে কি, এই যে এগুলার বর্গের গড় নিবা, কি নিবা, ব্যবধানগুলার বর্গ নিবা, বর্গ নিয়ে গড় বলতে কি ব্যবধানগুলার বর্গর যোগ করে এন দিয়ে ভাগ, এটাই তো গড় বুঝায়, তাই না। বর্গের গড় কি বুঝাবে, বর্গ করে যোগ করে ভাগ দিবা এন দিয়ে, এটা হচ্ছে ভেদাঙ্ক। ভেদাঙ্ককে স্কয়ার রুট করে দিলে পেয়ে যাবা পরিমিত ব্যবধান। আর যদি শ্রেণী বিন্যস্ত হয় তাহলে একটা গণসংখ্যা কি হবে, গুণ হবে। এখন এটার আরো একটা সহজ সূত্র আছে, সহজ সূত্রটা হচ্ছে এরকম যে কি হবে দেখো তো, বর্গের গড় কি হবে, বর্গের গড়। বর্গের গড় বলতে কি বুঝাবে, আগে বর্গ করতে হবে সবগুলা, তাই না, এই যে বর্গ করতে হবে, তারপর যোগ করে এন দিয়ে ভাগ দিলেই বর্গের গড়, মাইনাস গড়ের বর্গ। গড়ের বর্গ বলতে গড় কি বুঝাবে, প্রত্যেকটাকে যোগ করে এন দিয়ে ভাগ, এটাকে হোল স্কয়ার, অর্থাৎ এটাকে রুট করে দিবা, কি হয়ে যাবে, পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধানের হচ্ছে আবার একটা সহজ পদ্ধতি, যেটা অনুমিত গড় পদ্ধতি। এই যে আগের সূত্রটা দিয়ে জাস্ট এখানে x এর জায়গায় d আসবে, কি আসবে, d আসবে, বাকি সব প্রসেস সেম। d হচ্ছে কি x মাইনাস a হচ্ছে কি গড়, অনুমিত গড়। নিচের ক্ষেত্রেও সেম, এই সূত্রে খালি একটা কি আসবে, গণসংখ্যা আসবে, আবার এখানে একটা h গুণ হবে আলটিমেটলি। আর এই হচ্ছে তোমার x মাইনাস a ডিভাইডেড বাই h হচ্ছে তোমার এই ডিটা, h হচ্ছে শ্রেণী ব্যবধান। এই ছিল তোমাদের ওভারঅল সব সূত্রগুলোর একটা রিভিউ। হ্যাঁ, এখন তোমাদের আর কিছু সূত্র জানতে হবে, এগুলো তোমাদের বইয়ে আলোচনা করে নাই, বাট ঠিকই মাথা খাটানোর প্রশ্নে কিন্তু আলোচনা করা হয়েছে, বা মাথা খাটানোর প্রশ্নে ছিল এই জিনিসগুলা, ঠিক আছে। তো দেখো বিষয়টা হচ্ছে কি, দেখো তো এটা মনে রাখবা যে গড় ব্যবধান হচ্ছে কি পরিসর ডিভাইডেড বাই 2। গড় ব্যবধানটা সবসময় মনে রাখবা পরিসর ডিভাইডেড বাই 2। পরিসরটা কি, যে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই 2। ধরো তোমাকে আমি বললাম যে 12 আর 18, এ হচ্ছে দুইটা সংখ্যা দিয়ে আমি বললাম গড় ব্যবধান কত। তুমি ডাইরেক্ট কি করতে পারো বলো তো, তুমি হচ্ছে মাঝখানে ধরো আরো কিছু থাকতে পারে, বাট এটা সর্বনিম্ন, এটা সর্বোচ্চ, এটা, তাহলে তুমি যে 18 মাইনাস 12 ডিভাইডেড বাই 2 করতে পারো, তাহলে গড় ব্যবধানটা হয়ে যাবে। এটা ইম্পর্টেন্ট কি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় n প্লাস 1/2। তুমি যদি এটা ভুলেও যাও কোনো সমস্যা নাই, তুমি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বের করতে পারো না, যোগফল, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, অনুক্রম ধারা অধ্যায় তো শিখছো। এটা কি হয় বলো তো, এটা হচ্ছে সমষ্টিটা। এই সমষ্টিটাকে আমরা যদি n দ্বারা ভাগ করে দিই তাহলে একটু কি হয়ে যায় বলো তো, গড় হয়ে যায়, তাই না। স্বাভাবিক সংখ্যার গড় বলতে কি বোঝায়, সমষ্টিকে n দ্বারা ভাগ। তারপর তুমি দেখো যে এই n টা আর n টা কাটাকাটি যাবে। এখন তোমরা অনেকে বলতে পারো এটা কিভাবে কাটাকাটি যায়, তোমাদের কাটাকাটি এভাবে যাবে, এই যে এই n টাকে, এই n টা দেখো আলটিমেটলি কি এটি পুরোটার সাথে এইভাবে গুণ আকারে আসছে না, পরে এই n কাটাকাটি যায়, তাহলে জাস্ট আসবে n প্লাস 1/2। এটা তোমার মনে রাখতেও পারো, না মনে রাখলে এই ধারার কনসেপ্ট থেকে মনে রাখলেও চলবে। বাট এটা দেখো, এই যে এটা দুইটা ভিন্ন রাশির পরিমিত ব্যবধান, দুইটা ভিন্ন রাশির পরিমিত ব্যবধান। দেখো পরিমিত ব্যবধান, তাই না, তাহলে কি করবা, দেখো জাস্ট কি করবা, ওই x1 মাইনাস x2 করবা, ওইটা মডুলাস নিবা। দুইটা ভিন্ন রাশি দেওয়া থাকলে তুমি জাস্ট মডুলাস নিবা, মানে বিয়োগের, ডিভাইডেড বাই 2 করবা, ওইটা কি বলতো, পরিমিত ব্যবধান। ওইটা কি হবে, পরিমিত ব্যবধান। আর তোমাকে যদি বলে দুইটা ভিন্ন রাশির ভেদাঙ্ক কত, পরিমিত ব্যবধান যা পাইছো তাকে কি করে দিবা, স্কয়ার করে দিবা, তাকে কি করে দিবা, স্কয়ার করে দিবা, ঠিক আছে। এটা পরিমিত ব্যবধান কি, ভেদাঙ্কের বর্গমূল, এটা তো জানো। এরপর দেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 12। n স্কয়ার, ধর আমি তোমাকে বললাম প্রথম 20 পর্যন্ত সংখ্যা, এদের ভেদাঙ্ক বের করো, কি হবে, n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 12। n এর জায়গায় কত, 20 বসাবা, 20 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 12। ভেদাঙ্ক পেয়ে গেলে পরিমিত ব্যবধান কোনো ব্যাপার, এটাকে জাস্ট কি করে দিবা, রুট করে দিবা। পরবর্তীতে দেখো প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যা বললে, জোড়, আবার প্রথম n সংখ্যক বেজোড় স্বাভাবিক সংখ্যা বললে একই ফর্মুলা, দেখো একই ফর্মুলা ইউজ করবা, n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3, n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3। আর পরিমিত ব্যবধান বললে কি হবে, দেখো তো এটাকে রুট করে দিবা, ঠিক আছে। এতটুকু শেষ। তোমাদের বেসিক্যালি লাগবে হচ্ছে এই পর্যন্তই, এই পর্যন্তটা লাগবে, এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার
স্বাভাবিক সংখ্যা পর্যন্ত। হ্যাঁ, এই জোড় বা বেজোড়টা লাগবে না, তাও তোমাদের বইয়ে যেহেতু আগেগুলা দিচ্ছে এগুলাও দিয়ে দিতে পারে এমসিকিউ প্রশ্নে, ঠিক আছে। আর এই যে বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক এগুলা তোমাদের লাগবে না, এটা এমনি আছে, এটার দিকে না থাকলেও চলবে, আপাতত সমস্যা নাই। এই প্রথম 10টা পর্যন্ত তোমাদেরকে জানতে হবে। আমি এই 10টা যদি আবার একটু বলি, তোমার প্রথমটা লাগবে না, তুমি এখান থেকে তাকায় দেখো, যে স্টার্ট থেকে, যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কি হবে, n+1/2। এরপর দেখো দুইটা ভিন্ন রাশি, এইটা দিয়ে তোমাদের এমসিকিউ পাবাই পাবা। দুইটা ভিন্ন রাশি দিয়ে বললো কি ভেদাঙ্ক বের করো, তুমি আগে এখানে পরিমিত ব্যবধান বের করবে। এটা জাস্ট পরিমিত ব্যবধানটা কি হবে, x1 - x2 ডিভাইডেড বাই 2, x1 + x2 ডিভাইডেড বাই 2, কিছুটা যে এরকম কনসেপ্টের মতো, ঠিক আছে। এটা পেয়ে গেলে তুমি দেখো ভেদাঙ্ক পেয়ে যাবে না, পরিমিত ব্যবধান পেয়ে গেলে তুমি ভেদাঙ্ক পেয়ে যাবা, ঠিক আছে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বলতেছি এই ফর্মুলাটা। আচ্ছা, এরপর তোমাদেরকে শিখাইছে পরিমিত ব্যবধান সবসময় কি হবে, ভেদাঙ্কের বর্গমূল হয়। ভালো কথা। তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যদি বলে n² - 1/12, ভেদাঙ্ক পরিমিত ব্যবধান হবে এটার রুট, ঠিক আছে। আর যদি জোড় স্বাভাবিক সংখ্যা বলে, জোড় স্বাভাবিক সংখ্যা n সংখ্যক বলতে কি বোঝানো হচ্ছে বলতো, ওই যে 2, 4, 6, 8 এগুলা, ঠিক আছে। তারপর বেজোড় গুলা কি বোঝানো হচ্ছে, 1, 3, 5, 7 এগুলা। তো দুইটারই একই ফর্মুলা, বেজোড় বললেও একই ফর্মুলা, জোড় বললেও একই ফর্মুলা। ভেদাঙ্ক পেয়ে গেলে পরিমিত ব্যবধানটা পেয়ে যাবে রুট করে, এখানেও কি বলতো সেম, রুট করে করে কি হয়ে যাবে বলতো, বের হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল তোমাদের ফর্মুলাগুলোর রিভিউ। এখন চলো আমরা এমসিকিউ শুরু করি। তো আমাদের প্রথম এমসিকিউ প্রশ্নটা দেখো, এটা হচ্ছে যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত। দেখো এত কিছু শিখলাম তোমাদের বইয়ের, বাট এমসিকিউ প্রথম প্রশ্নটাই আমরা দিচ্ছি হচ্ছে তোমাদের বিশেষ সূত্র থেকে, তাই না। তো এটা আমরা মাত্র দেখলাম যে, দেখো যদি একটু এখানে দেখে আসি, যে প্রথমে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা গড় হবে n+1/2। তাহলে চলো আমরা এটা দিয়ে দিই, n+1/2, n হচ্ছে কত, 100, n+1/2, তার মানে 101 ডিভাইডেড বাই 2। এটা ক্যালকুলেটর করো, এটা 50.5 তো আসবে, তাই না, 101 যেহেতু। তাহলে দেখো 101/2, তাহলে 50.5। এটা দেখছো, যে জানো সে কিন্তু খুব ফাস্ট বের করতে পারবে, আর যে জানবা না এগুলো নিয়ে কিন্তু অনেক পেঁচিতে থাকবে ইচ্ছা মতো, জানি আমি, এগুলো হয় পরীক্ষা হলে। আচ্ছা, এখন দেখো তোমাকে 2 নম্বরে বলা হচ্ছে x, x+2, 7, 11, তার মানে 1, 2, 3, 4, চারটা না, চারটা সংখ্যা। ধনাত্মক সংখ্যাগুলির বর্গের গড় 51 হলে x এর মান কত। দেখো কথাটা বুঝো, বর্গের গড়, সংখ্যাগুলোর বর্গের গড়, তাহলে গড় বর্গ বের করো আগে, তাহলে কি হবে দেখো তো, x², তারপর সংখ্যাগুলোর এগুলা কি বর্গ না, x+2² এই হচ্ছে 7² প্লাস না আগেই, এ হচ্ছে 11², এ হচ্ছে বর্গ প্রত্যেকটা সংখ্যার। গড় বলতে কি বোঝায়, গড় বলতে বোঝায় এই ভ্যালুগুলোকে যোগ করা হয়, যোগ করে এই 1, 2, 3, 4 চারটা সংখ্যা না, এই n দিয়ে 4 দিয়ে ভাগ দেওয়া হবে, এই হচ্ছে দেখো যে বর্গের গড়। এইটা আসবে হচ্ছে আমাদের 51। এখান থেকে দেখো তো x এর মানটা বের করা যায় কিনা, এই 4 কে পাঠিয়ে দাও ওই পাশে, আগে 4 কে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে হয়ে যাবে 4, 51 × 4 কত আসবে দেখো, 204 আসবে, ঠিক আছে, 204 আসবে। ভালো কথা, এখানে বাকিগুলো লিখি, এই x² প্লাস, এটা দেখো তো তোমাদের সূত্র হয়ে যায় না, এই x² প্লাস 4x প্লাস 4, এখন বললো না এটা কি হয় লিখলাম, a + b হোল স্কয়ারের সূত্র থেকে লিখলাম। এরপর দেখো 7 সাথে হয় 49, 11 স্কয়ার হয় কত হয়, 1 to 1 121 হয়। দেখো ইকুয়ালটা হচ্ছে আমাদের 204 আসছিল, তাই না, এই যে 4 যদি গুণ হয় এটা হয়ে যাবে 204। তো এখানে দেখো x² আসছে 2টা, তাহলে লিখে দিব 2x², এরপর আসছে হচ্ছে 4x, হ্যাঁ, এরপর আসছে 4x। তো এখন দেখো 4 49 মিলে কত হবে, 4 + 49 + 1 to 1 174। আর এই যে 204টা এখানে এসে বিয়োগ হয়ে যাবে না, বাম পাশে চলে আসলে, তাহলে -204, এটা হয়ে যাবে -30। এখন দেখো তো এটা তুমি সলভ করতে পারবে না, এটা একচেল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, বাস্তব সমস্যা সমাধানে এগুলো কিন্তু আমরা সলভ করছি, তাই না। তাহলে এটা তুমি কিভাবে বের করবে, তুমি আরো মিডল টার্ম দিয়ে করে ফেললে আরো বেশি সহজ হবে। 2 দিয়ে সবাইকে ভাগ দাও, 2 দিয়ে সবাইকে ভাগ দাও, তাহলে x² + 2x - 15 = হচ্ছে 0, তাই না। এখন দেখো এটা 15, তাহলে এখানে আছে 1, তাহলে 15 আর 1 গুণ হয়ে কত হয় 15। এমন ভাবে দুইটা সংখ্যা নাও যেন গুণফল 15 হয়, যোগ বিয়োগ করে যেন 2 হয়। দেখো তো 3 × 5 কি হয় 15, 5 আর 3 গুণ ফল হবে 15, আর 5 থেকে 3 বিয়োগ দিলে হবে 2, তাহলে এটাই মিডল টার্ম করে ফেলবো। তাহলে আমরা কি লিখবো, তাহলে এখন x², এখানে দেখো এই লাইন থেকে এখানে গেছি, x², তারপর হচ্ছে প্লাস 5x - 3x, দেখো তো এই যে 5x - 3x লিখলে তো +2x আসবে, তাই না, -15 = হচ্ছে 0।
তাহলে এখান থেকে x কমন নাও, তাহলে x প্লাস 5 মাইনাস 3 কমন নাও, এখানে হয়ে যাবে x প্লাস 5 ইকুয়াল টু 0। তার মানে x প্লাস 5 x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কি কি পাবো দেখো তো, x প্লাস 5 যদি 0 হয় তাহলে এখান থেকে তুমি পাবা হচ্ছে, একটু একটা এক্সট্রা প্লেস নেই, তাহলে তুমি লিখতে পারো যে x প্লাস 5 ইকুয়াল টু 0 হতে পারে, তাহলে x এর মান হতে পারে -5, অথবা অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0 হতে পারে, তাহলে x ইকুয়াল টু কি হতে পারে 3। তাহলে -5 আর 3 আমাদের অ্যানসার কয়টা আসছে, দুইটা। এখানে তাকায় দেখো, এখানে আমাদের -5 নাই, শুধু 5 তার হবে না, বাট এই যে 3 আছে, তার মানে অ্যানসারটা হবে হচ্ছে 3। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের প্রসেস। আর তোমরা তো এগুলো রাফে করবা। হ্যাঁ, বলতে পারে ভাই এমসিকিউ এত বড় কেন? এমসিকিউ মাঝে মাঝে বড় আসবে, এগুলো রাফে কোনো মতে করবে, এত ফর্মালিটিস মেইনটেইন করতে হবে না যে অথবা দিয়ে লিখবা, এটা ডাইরেক্ট লিখে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তথ্য সারির মোট মানের সংখ্যা n, তথ্য সারির মোট মানের সংখ্যা n। হ্যাঁ, মোট কয়টা সংখ্যা আছে? n সংখ্যক। বাট n বেজোড় হলে মধ্যমা কত? মধ্যক। মধ্যমা মানে কি? মধ্যক। n বেজোড় হলে আমরা তো জানি ডাইরেক্ট ফর্মুলা কি, মাঝখানের পদটা, মাঝখানের পদটাই হবে মধ্যক। মাঝখানের পদটা হচ্ছে আমাদের দেখো n প্লাস মানে কি হয়, n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটাই কি ডাইরেক্ট না? তাহলে এটাই। এখন দেখো তোমাকে বলা হচ্ছে কি, এরকম কিছু ডাটা দেওয়া, ভালো ডাটাগুলো দেওয়া, বলতেছে উপাত্তগুলোর মধ্যক কোনটা, কি কোনটা, মধ্যক কোনটা। তো মধ্যক বের করার জন্য আমাদের কিন্তু একটা কষ্ট করে একটা কাজ করতে হয়, এগুলোকে আগে ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে, ছোট থেকে বড়তে সাজাই। সব থেকে ছোট সংখ্যা দেখো যে 12, 9, 9 এর থেকে ছোট কি আছে? এই যে 5 আছে, দেখতেছি 5 এর থেকে ছোট কেউ আছে? নাই। তাহলে আগে লেখো হচ্ছে 5, তার মানে 5 লিখে ফেলছো। 5 এর পরে মনে হয় 8 দেখছিলাম, তাহলে দেখো 8 লিখে ফেলছো। এরপর দেখো 9 লিখে ফেলো, এরপর 9 লিখছো। 9 এর পর দেখো তো ওই যে 11 আছে, 12 আছে, 11 আছে, 12 আছে। এরপর দেখো তো আর কে আছে? 15 আছে, 17 আছে, 15, 17, তাই না? 15, 17 লিখে ফেলছো। এরপর দেখো 20, 21, 23, 25, 20, 21, 23, 25। একবার খালি গুণও দেখো, সব যে কটা ছিল তা লিখছো কিনা দেখো। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। হ্যাঁ, সব লিখছি। তাহলে এখন আমাকে বলো মধ্য কি হবে? এটা কি 11টা আসছে না? 11 হলে কি হবে? একদম মাঝখানেরটা। একদম মাঝখানেরটা বলতে n+1 ডিভাইডেড বাই 2। 11 মানে 11 + 1 ডিভাইডেড বাই 2 তম পদ, মানে 12। 11 আর 1 মিলে কত হয়? 12, তাই না? ডিভাইডেড বাই 2 করলে কত পাবা দেখো তো? 6 পাবা। তার মানে 1, 2, 3, 4, 5, 6, এই যে এইটা, এই পদটাই হচ্ছে আমাদের কি বলতো? মধ্যক। দেখো তো এটার 1, 2, 3, 4, 5 ডানে আসছে 5টা, 1, 2, 3, 4, 5 বামে আছে 5টা। তাহলে আমাদের মধ্যক কি পড়তেছে দেখো তো? মধ্যক কোনটা? এই যে 15। তাহলে आंसर কত? 15। ঠিক আছে? কেউ আবার এই কাজ করো না যে ঊর্ধ্বক্রমে না সাজাই এখান থেকে মনতেছে মাঝখানে কোনটা পড়ে, এই যে 8 মনে হয় মাঝখানে পড়ে, 8 কে দাগাই দিও না, যদিও অপশনে 8 নাইও। এখন দেখো এই সেটের মধ্যক কোনটা। এখন দেখো মাত্র 4টা দেওয়া, তাই না? 5, 3, 7, 8। আল্লাহর দুনিয়াতে আর যাই কাজ করো প্লিজ একটু ঊর্ধ্বক্রমে সাজাই নিও। আমি জানি এখানে অনেকেই ফাস্ট করে অঙ্ক করতে যাবে, তারপর ধরা খাবে। এটাকে ঊর্ধ্বক্রমে সাজাইলে তুমি পাবো 3, 5, 7, 8। 3, 5, 7, 8। এখন এটা তো কি জোর হয়ে গেছে, তাই না? আচ্ছা, আজানের পরে শুরু করি। দেখো আজান শেষ। আমি আবার বলতেছি, আজানের সময় বললাম যে প্লিজ এটা একটু ঊর্ধ্বক্রমে সাজাই নিও, আগে করতে যাও না। তো এটাতে সূত্র প্রয়োগ করতে যাও, আমরা তো জানি এটা হবে n/2 তম পদ আর n/2 + 1 তম পদ, এই দুইটা পদের আবার ডিভাইডেড বাই 2 সামেশন করা, যোগ করা, মানে গড়। তো আমাদের 4টার জন্য সূত্র দেওয়া দরকার না, আমরা বুঝতে পারতেছি মধ্যক হচ্ছে এই যে এই দুইটা পদের গড় হবে। তো 7 আর 5 যোগ করে ডিভাইডেড বাই 2 করে দাও। তা 12 ডিভাইডেড বাই 2 করলে কত পাবা? 6 পাবা। এগুলোর জন্য আর সূত্র দরকার নাই, ঠিক আছে? এখন দেখো এখানে বলা হচ্ছে এই তথ্য সারির প্রচুরক কোনটি। প্রচুরক কি ছিল? যে তথ্য সারিতে যে সংখ্যাটা সর্বাধিক বার থাকে সেটাকে আমরা প্রচুরক বলি। আর একটা কথা আমি মুখে বলে দিচ্ছিলাম, বা এটা তোমরা এমনিতেও জানো, যে কোনো তথ্য সারি এমন হয় যে প্রত্যেকটা উপাদান সমান সংখ্যক বার করে আসছে, তখন প্রচুরক থাকবে না। এখানে দেখো তুমি যদি তাকায় দেখো, ঊর্ধ্বক্রমে সাজাও না সাজাও, সাজালে ভালো। তাও দেখো এখানে আছে 190, 101, 80, 85, কেউ রিপিট আসছে? সবাই একবার করে আসছে। তাহলে এখানে কিন্তু আমাদের কি হবে? প্রচুরক কিন্তু থাকবে না। বুঝতে পারছো? এখন দেখো আমরা হচ্ছে পরিসর যদি জানি, পরিসর জিনিসটা কি? পরিসর হচ্ছে আমাদের হাইয়েস্ট ভ্যালু মাইনাস
লোয়েস্ট ভ্যালু। তো এক্স ম্যাক্সিমাম দিয়ে বোঝানো হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, মিনিমাম দিয়ে বোঝানো হচ্ছে সর্বনিম্নটা। এটা কি যোগ হয়? পরিসরে কিন্তু যোগ হয় না। আবার দেখো মিনিমাম থেকে ম্যাক্সিমাম বিয়োগ করলে তো নেগেটিভ আসবে। রেঞ্জ কখনো, এটা মনে রাখবা, পরিসর কখনো নেগেটিভ হবে না, এই যে নেগেটিভ হয় না, এটা সবসময় কি হয়? পজিটিভ হয়। তো খ নম্বরে তাকাও, এক্স ম্যাক্স মাইনাস এক্স মিনিমাম, এইটা হচ্ছে আমাদের পরিসর। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের পরিসর। এখন দেখো এই যে এই উপাত্ত হতে পরিসরটা বের করো। তো এখন আবার ওই যে কি বললাম যে আগে চেক করে দেখবা যে ঊর্ধ্বক্রমে সাজানো আছে কিনা। তো এই হচ্ছে 30, 30-এর পরে হচ্ছে 32, 35, 45, 60। পরিসরে অতটাও দরকার হয় না ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে, বাট তোমাকে খুঁজে বের করতে হবে লোয়েস্ট ভ্যালু কোনটা আর হাইয়েস্ট ভ্যালু কোনটা, একটু জানলেও চলবে। মাঝখানে গুলো এলোমেলো থাকলেও তোমার আসে যায় না, বাট তাও সাজেস্ট করবো একটু সাজায় নিও। হ্যাঁ, বাট তুমি যদি চোখের পলকে খুঁজে বের করতে পারো যে এটা লোয়েস্ট ভ্যালু, 30-এর থেকে ছোট কেউ আছে? নাই। 60-এর থেকে বড় কেউ এখানে আছে? নাই। তাহলে আর অত সাজাতে হবে না। মধ্যকে কিন্তু একদমই সাজাতে হবে, মধ্যকে মাস্ট। ঠিক আছে, তো তাহলে পরিসর কি হবে? এইটা থেকে এটা বিয়োগ হবে, মানে 60 মাইনাস 30, তাই না? তাহলে এখানে কত পাবা দেখো তো? 30। তাহলে 30 কোথায়? ঘ। আচ্ছা এখন দেখো, তোমরা দেখো এই সংখ্যাগুলোর পরিসরটা দেখো, এটা কত? এগুলো এত বলবো না, এগুলো এসডব্লিউ থাকবে, এত বলা যায় না। ঠিক আছে, এসডব্লিউ এটা। আচ্ছা, তো এখন দেখো আমরা হচ্ছে 10 নম্বর এমসিকিউটা সলভ করব। এখানে বলা হচ্ছে সংখ্যা চারটির গড় ব্যবধান কত? গড় ব্যবধান, তাই না? এটা তোমাদের কিন্তু এখন পর্যন্ত দেখো যা ছিল তোমাদের 9 এর কনসেপ্টে ছিল, এখন হচ্ছে তোমাদের এই বিস্তার পরিমাপের কনসেপ্টে আসছে এমসিকিউ গুলো। গড় ব্যবধান, তাই না? তো গড় ব্যবধানটা আমাদের কি হচ্ছে যে আমরা প্রত্যেকটা ডাটা থেকে তাদের গড়ের ব্যবধান নেই, তারপর ওইটা ভাগ দেবো এন দিয়ে। তো আগে তাহলে আমাদের গড় লাগবে না বলো তো সংখ্যাগুলোর? 2 3 4 7, এগুলা দেখো গড় করলে কত পাবা দেখো তো? 2 3 4 7, দেখো কত আসে? 3 আর 4 মিলে 7, 7 সাথে যোগ হয়ে 14 হবে, 14 আর 2 মিলে কত হবে? 16 হবে। তো এইটাকে 16, এটাকে যদি আমরা কি দিই? 4 দিয়ে ভাগ দিই, তাহলে কি হয়ে যাবে? আমাদের গড় বের হয়ে গেল না? তাহলে উপরে কত আসছে জানি? এই যে 7 7 14 15 16, 16 ডিভাইডেড বাই 4 করলে কত পাবা? 4 হয়ে গেল। 4। এখন আমাদের হচ্ছে কি করতে হবে, যেহেতু গড় ব্যবধান, তাহলে এই প্রত্যেকটা থেকে এটার ব্যবধান নিতে হবে, মানে 2 - 4 এর ব্যবধান মডুলাস, তারপর হচ্ছে 3 - 4 এর ব্যবধানের এটা মডুলাস, তারপরে 4 - 4 ব্যবধানের মডুলাস, আর 7 - 4 ব্যবধানের মডুলাসটা নিতে হবে। মডুলাসটা নেওয়ার পরে আমাদের কি করতে হবে বলতো? এগুলা যোগ করতে হবে। এরপর এই হচ্ছে আমরা কি করলাম বলতো? প্রত্যেকটা ব্যবধানের যোগ করলাম, বাট আমাদের কি ব্যবধানের কি লাগবে? গড়। যোগ করার পর আমাদের কি করতে হবে বলতো? 4 দ্বারা ভাগ করতে হবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। তাহলে এখন বলো 4 আর 2, 2 থেকে 4 গেলে -2 হয়, বাট চিহ্ন নিবা কত বলতো? শুধু 2। 3 থেকে 4 বিয়োগ গেলে -1 হয়, বাট নিবা হচ্ছে শুধু 1। আবার 4 থেকে 4 গেলে 0 লিখলাম না। 7 থেকে 4 গেলে কত পাবা? 3 পাবা। 3 পাবা ডিভাইডেড বাই 4। তাহলে এখন আমাকে বলো 2 আর 1 মিলে কত হয়? 3। 3 আর 3 মিলে কত হবে? 6। তার মানে উপরে আসবে 6, 6/4। কাটাকাটি করলে কত আসে দেখো? 3/2 আসে। 3/2। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। ঠান্ডা মাথায় সলভ করবা, কোনো ঝামেলা কিছু না। হ্যাঁ, এমসিকিউ তো খুব বেশি ডাটা দেবে না, অল্প অল্প ডাটাই দেওয়া থাকবে। আচ্ছা এখন আরেকটা প্রশ্ন দেখো, যে এখানে -2a -a, তারপরে 0 a + 2a, এই সংখ্যাগুলোর গড় ব্যবধান চাচ্ছে। আবার দেখো যে গড় ব্যবধান, তার মানে আমাদের আগে গড় লাগে, আমাদের আগে কি লাগবে? গড় লাগবে, তারপর ব্যবধান বের করব। গড় কিভাবে পাবো? -2a যোগ হবে, তারপর কি হবে? যোগ হবে a যোগ হয়ে প্লাস এ মাইনাসে -a। দেখো ডাইরেক্ট লিখলে বুঝবা, প্লাস দেখো এই যে -a যোগ হবে, এরপর +0, এরপর +a, এরপর +2। ওইটাকে হচ্ছে কি করতে হবে? n দিয়ে ভাগ করতে হবে। এখানে কয়টা সংখ্যা? 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে হচ্ছে -2a প্লাস মাইনাসে -a, 0 তো লেখার দরকার নাই, +a, এটা 2a ছিল, এই হচ্ছে +2a ডিভাইডেড বাই 5। এখন দেখো তো এই যে +a - a কাটাকাটি যায়, +2a - 2a কাটাকাটি যায়, আলটিমেটলি কত আসে বলো তো? 0। আচ্ছা এখন দেখো তুমি গড় পেয়ে গেছো, তাহলে গড় ব্যবধান কিভাবে পাবা? গড় ব্যবধান পাবা হচ্ছে প্রত্যেকটা থেকে 0 বিয়োগ হবে। তাহলে দেখো মডুলাস -2a - 0, এরপরে মডুলাস -a - 0, এরপর মডুলাস 0 - 0, মডুলাস a - 0, মডুলাস 2a - 0। এই হচ্ছে ব্যবধান, বাট আমার লাগবে গড়। গড় বলতে বোঝাবে এগুলার যোগ হবে।
এগুলা কি হবে, যোগ হবে। তারপর ডিভাইডেড বাই কি হবে দেখো, ডিভাইডেড বাই কয়টা পদ জানি, 1 2 3 4 5, তো 5 দিয়ে ভাগ যাবে। তুমি এখন আমাকে বলো -2a থেকে 0 গেলে কত আসবে, -2a, বাট আমার মডুলাসের কারণে দেখো কি পাবা, -2a তো পাবা, বাট মডুলাসের কারণে এটা হয়ে যাবে শুধু 2a। কি হয়ে যাবে, শুধু 2a। আচ্ছা, এরপর দেখো -a থেকে 0 গেলে কত পাবা, -a পাবা। মডুলাসের কারণে -a তো আর লিখবো না, শুধু a লিখবো, তাহলে +a। এরপর দেখো 0 থেকে 0 গেলে 0, এটা তো যোগ বিয়োগের ব্যাপার, কিছু আসে না। a থেকে 0 গেলে a থাকবে, মডুলাসের কারণে তো চিহ্ন তো প্লাসই থাকবে, তাহলে +a। তাও লিখি 0 +a লিখে দিই, এই 0টাও লিখলাম। আর 2a থেকে 0 গেলে 2a হবে, মডুলাসের কারণে 2a থাকবে, তাহলে +2a ডিভাইডেড বাই 5। এখন বলো 2a আর a মিলে কত হলো, 3a, 3a আর a মিলে কত হলো, 4a, 4a আর 2a মিলে কত হলো, 6a, 6a আর নিচে কত, 5। কাটাকাটি তো আর যায় না, অপশনে দেখো তো আসছে কিনা এরকম, ওই দেখো গ নাম্বারটা 6a বাই 5। আচ্ছা 12 নম্বর প্রশ্ন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত প্রশ্নতেও দেখবা থাকবে। পরিমিত ব্যবধানের সর্বনিম্ন মান কত, এটা কিন্তু তোমাদের এক্সপ্লেন করছিলাম লং ক্লাসগুলোতে। ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধান দুইটারই সর্বনিম্ন মান হবে হচ্ছে 0। সর্বনিম্ন মান কি হবে, 0। এগুলো কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে। আর কখন 0 হয়, 0 কখন হয়, যখন প্রত্যেকটা উপাদানের ভ্যালু একই হয়, তাই না, প্রত্যেকটা উপাদান তথ্য সারি প্রত্যেকটা মান যখন একই হয় তখন 0 হয়। তাহলে এটা মনে রাখবে, এটা হবে 0, ঠিক আছে। ভেদাঙ্কেরও 0, পরিমিত ব্যবধানেরও 0, ঠিক আছে। আর কখন হয়, যখন প্রত্যেকটা ব্যবধান সেম হয়, ব্যবধান না সরি, প্রত্যেকটা উপাদান সেম হয়। ধরো বললাম যে 6 6 6 6 6 6, এদের বললাম যে এই যে এটা একটা তথ্য সারি, এটার পরিমিত ব্যবধানটা কত বললাম, তাহলে কিন্তু তুমি 0 পাবা, ভেদাঙ্ক 0 পাবা, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখো, যে এইগুলো তোমাদের এমসিকিউ এর জন্য খুব খুব ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ এর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, যে এই সংখ্যাদ্বয়ের পরিমিত ব্যবধানটা কত এটা জানতে চাইছে। দুইটা সংখ্যা না, দেখো আমি তোমাকে যদি রিপিট দেখাই, জাস্ট কি করবা, ব্যবধান নিবা ডিভাইডেড বাই 2। তো আমি তোমাদের যদি একটু দেখাই, দুটো সংখ্যা দেওয়া পরিমিত ব্যবধান জানতে চাইছে, তাই না। দেখো দুইটা সংখ্যা দিয়ে পরিমিত ব্যবধান, এই যেটা দুইটা ভিন্ন রাশি আর পরিমিত ব্যবধান বললে কি হবে, দুইটা বিয়োগ করবা, সংখ্যা দুটো বিয়োগ করে ভাগ করবা, নেগেটিভ নিবা না, মডুলাস, ঠিক আছে। নেগেটিভ নেওয়া যাবে না, এটা আসবে মডুলাস। তো চলো আমরা কোথায় জানি ছিলাম, কত নম্বর প্রশ্ন, ভুলেই তো যাই, মনে থাকে না কেন। এই যে এটা, দুইটা সংখ্যা দেওয়া পরিমিত ব্যবধান কি হবে, তাহলে 10 আর 20 বিয়োগ দিবা ডিভাইডেড বাই 2, আর এখানে মডুলাস, কোনো নেগেটিভ দিবা না, শেষ। তাহলে 10 থেকে 20 গেলে কত আসবে, দেখো তো 10 -10, বাট মডুলাসের কারণে লিখবা না, ডিভাইডেড বাই 2, কত পাবা বলো তো, 5। তাহলে आंसर কত, এই যে ক নাম্বারটা 5, ঠিক আছে। আচ্ছা তো এখন দেখো 14 নম্বরটা, যে প্রথম 7টি স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান কিন্তু আমরা কিন্তু এগুলো শিখছি, যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যদি বলে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যদি বলে, তাহলে ভেদাঙ্ক যেটা সেটা আসে হচ্ছে n² - 1 ডিভাইডেড বাই 12। আর যদি এটা কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, তাই না, স্বাভাবিক সংখ্যা বলে। আর যদি এখানে জোড় বা বেজোড় বলতো, প্রথম n সংখ্যক জোড় অথবা বেজোড়, তখন হচ্ছে ভেদাঙ্ক যেটা সেটা আসবে হচ্ছে n² - 1/3। যে দেখো সূত্রটা আমি কিন্তু শেখানো হয়েছে, সরি এটা হচ্ছে ভেদাঙ্ক, এগুলা কি পাবা, ভেদাঙ্কটা পাবা। বাট তোমার লাগবে পরিমিত ব্যবধান, তাহলে পরিমিত ব্যবধানটা কি আসবে, সিগমা, তাহলে কি আসবে √n² - 1/12, এখানে আসবে √n² - 1/3। তো আমার যেহেতু পরিমিত ব্যবধানটা চাইছে, তাহলে কি হবে, প্রথম 7টি স্বাভাবিক, স্বাভাবিক বলতে এটা বোঝাচ্ছে, তাই না, জোড় বা বেজোড় না। তাহলে হবে n², তাহলে ফর্মুলা অনুসারে হবে 7² - 1 ডিভাইডেড বাই 12, তাহলে 7 × 7 = 49 -1 ডিভাইডেড বাই 12। 49 থেকে 1 গেলে কত হয়ে যাবে বলো তো, 48 ডিভাইডেড বাই 12। 48 কিন্তু 12 দিয়ে 4 বার যায়, 12 24 36 48, 4 বার যায়, তার মানে √4, এই হচ্ছে 2। তাহলে দেখো এই হচ্ছে 2। আর আমি যদি প্রশ্ন করতাম, আমি কি করতাম জানো, একটা অপশনে 4 রাখতাম, শুরুতেই 4 রাখতাম, এটা তো 2 অ্যানসার, এটা অ্যানসার কি হবে 2, আমি অপশনের শুরুতেই রাখতাম হচ্ছে 4, খতে রাখতাম হচ্ছে 2, এরপর বাকিতে যা থাকতো এভাবে 1.9, ঘয় ধরো 3, এভাবে রাখতাম। কেন,
কারণ এই প্রশ্নগুলোতে স্টুডেন্টরা কি করে জানো, ওরা রুট ওভারটা দিতে ভুলে যায়। ওরা এই যে এটা বের করে n স্কয়ার মাইনাস 1/12 এটা বের করে, এটা মান কত পাবা 4 পাবা, আর স্টুডেন্টরা আবেগে 4 দাগায় দেয়। এগুলো হচ্ছে ভুল খুঁজে বের করার টেকনিক প্রশ্ন সেট করার টাইমে। ঢাকা ইউনিভার্সিটি যখন তোমরা বড় হবা দেখবা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রশ্নগুলো এভাবে থাকে, যেটা ভুল সেটা সবার আগে থাকে। আর আমাদের হিউম্যান সাইকোলজি এমন, আমরা সাবকনশিয়াস মাইন্ডে ভুলটাকে রাইট মনে করে দাগায় দিয়ে ফেলি। তো যাই হোক, তোমাদের প্রশ্নটা ভালোভাবে সাজানো, এখানে তোমাদের যেটা ভুল হওয়ার সম্ভাবনা ছিল ওইটা দেওয়াই নাই অপশনে। 4 আসলো, ধরো কেউ 4 দাগাইতে গেল, দাগায় দেখলে এখানে 4ই তো নাই, তখন তার মাথায় কাজ করবো আচ্ছা আমি তো রুট করতে ভুলে গেছি, রুট করে দেবে, তখন কিন্তু ঠিকটা বের হয়ে যাবে। যাই হোক, বাট এগুলো ঠান্ডা মাথায় অঙ্কগুলো করবা। হ্যাঁ, এটা দেখো একটা পরীক্ষায় প্রাপ্ত নম্বরগুলো হচ্ছে এমন, এই যে এমন, আর বলছে পরিমিত ব্যবধান কত। দেখো ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধান জিনিসটা কি, সেমি, জাস্ট রুট করে দিবা, তাই না, একই প্রসেসে করব। তো এখানে সংখ্যাগুলো দাও, আমাদের কি লাগবে পরিমিত ব্যবধান। আমরা আগে ভেদাঙ্ক বের করার চেষ্টা করব, ঠিক আছে। কিভাবে ভেদাঙ্কটা বের করব, আমাদের প্রত্যেকটা সংখ্যার গড় লাগবে আগে। তাহলে দেখো এই যে এইগুলার গড়টা কত পাবো, দেখো তো x বার, এটা পাওয়া হচ্ছে 12 প্লাস 14 প্লাস 16 প্লাস 15 প্লাস 18, 1 2 3 4 5 ডিভাইডেড বাই 5। দেখো তো কত আসে, 12 প্লাস 14 প্লাস 16 প্লাস 15 প্লাস 18 বাই 5, এটা আসে 15। এখন আমাদের ভেদাঙ্কের কনসেপ্টটা কি ছিল, প্রত্যেকটা উপাদান থেকে আমরা এই যে এই গড় যেটা পাচ্ছি 15, এইটার ব্যবধানের বর্গ নেব প্রত্যেকটা থেকে। এরকম 14 মাইনাস 15 এর বর্গ নেব, এরপর হচ্ছে 16 মাইনাস 15 এর বর্গ, এরপর হচ্ছে 15 মাইনাস 15 এর বর্গ, এরপর হচ্ছে 18 মাইনাস 15 এর বর্গ। ভালো কথা। এরপর হচ্ছে আমাদের প্রসেস ছিল এটার গড় নেব, এটার গড়টাকে আমরা বলি ভেদাঙ্ক। এই যেটার গড় বলতে কি, এগুলোকে যোগ করে দিবা, আচ্ছা এগুলাকে কি যোগ করে দিবা, এরপর তুমি মোট সংখ্যা, মোট কয়টা এরকম আছে দেখো তো সংখ্যা 5টা, এটা ভাগ দিয়ে দিবা। এইটা হচ্ছে তোমার ভেদাঙ্ক। যদি অঙ্কে তোমাকে বলতো ভেদাঙ্ক নির্ণয় করো, এই যে এইটা ক্যালকুলেট করে যা দেবো সেটাই তোমার অ্যান্সার ভেদাঙ্ক, বাট তোমার এটা পরিমিত ব্যবধান। এইটাকে তাহলে পরিমিত ব্যবধান হচ্ছে তাহলে এই যে এইটা। দেখো সেম অঙ্কটাই কিন্তু ভেদাঙ্ক দিয়ে আসতে পারতো, তাহলে কিন্তু আর রুটটা দিতে না, তখন যা আসবে ওইটাই আনসার। এখন পরিমিত ব্যবধান বলার কারণে এখানে রুট দিয়ে দিবা। তো এটা তুমি একটু ঠান্ডা মাথায় দেখো কত আসে, ঠিক আছে। দেখো 12 থেকে 5 গেলে কত হয়, সরি 12 থেকে 15 গেলে ব্যবধান পাবা 3, 3 এর স্কয়ার করলে পাবা 9, 14 থেকে 15 গেলে 1, 1 এর স্কয়ার কত পাবা 1, 16 থেকে 15 গেলে 1, 1 এর স্কয়ার কত পাবা, দেখো তো একই পাবা। 15 থেকে 15 গেলে 0, দরকার নাই। 18 থেকে 5 গেলে কত হয় 3, 3 এর স্কয়ার করলে কত পাবা 9ই পাবা, ডিভাইডেড বাই 5। এই হচ্ছে এটা রুট। এখন দেখো 9 আর 9 মিলে 18, 18 আর 2 মিলে 20, 20 বাই রুট ওভার 20 বাই 5, তাহলে এটা কত আসে রুট ওভার 4, অ্যান্সার কত আসে। যদি বলতো, আবার বলতেছি ভেদাঙ্ক, তাহলে কিন্তু রুটটা হইতো না, রুট না থাকলে অ্যান্সার আসতো 4, আর পরিমিত ব্যবধান বলার কারণে হচ্ছে 2 দেওয়া, ঠিক আছে। দেখো এখন এখানে একটু 2 আর 4 দিয়ে রাখছে, তাহলে আর কি বোঝা যাচ্ছে যে কেউ কেউ এটা দাগাই দিতে পারে আবেগে, ঠিক আছে। আচ্ছা, তো সেম দেখো তো এই 5 7 9 11 এই সংখ্যাগুলোর পরিমিত ব্যবধান বের করতে পারবা না, কি করবা দেখো তো, তোমরা এই যে গড় বের করবা, দেন হচ্ছে এরকম ব্যবধানের বর্গের যোগ করে ভাগ দিবা, তারপর রুট করে দিবা, ওইটা হচ্ছে কি বলতো পরিমিত ব্যবধান। আর যদি রুটটা না করো তাহলে তুমি পাবা হচ্ছে কি বলতো, তুমি পাবা হচ্ছে ভেদাঙ্ক। দেখো এখানে অপশনগুলো, একবার 5, একবার আসছে √5, একবার আসছে 8, একবার আসছে √8, বুঝে গেছে। তার মানে আমি বুঝতে পারতেছি পরিমিত ব্যবধান, তো তার মানে 5 আর 8 হয়তো অ্যান্সারটা হবে না, অ্যান্সার হবে হয় √5 √8, দুটো যে কোনো একটা। তোমরা বের করবা, এটা তোমাদের এসডব্লিউ, তোমরা ঠান্ডা মাথায় বের করবা, ঠিক আছে। এই হচ্ছে এসডব্লিউ। এখন দেখো পরিমিত ব্যবধানকে বর্গ করলে যা পাওয়া যায়, কি পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা, সিগমাকে তুমি যদি বর্গ করো তাহলে এটা হয়ে যাবে সিগমা স্কয়ার, যেটাকে আমরা কি বলি বলতো ভেদাঙ্ক। কথাটা উল্টায়ও আসতে পারতো, এটা ভেদাঙ্ক। হ্যাঁ, কথাটা এটা বলতে পারতো ভেদাঙ্ককে বর্গমূল, ভেদাঙ্কের বর্গমূলকে কি বলা হয় পরিমিত ব্যবধান, ঠিক আছে। একটা একটা এভাবে এক্সচেঞ্জ হয়ে আসতে পারে। এখন দেখো 25 জন, এটা 19 নম্বর প্রশ্ন, 25 জন শ্রমিকের বেতনের পরিমিত ব্যবধান 16 হলে ভেদাঙ্ক কত। দেখো এটা সিগমার মান দেওয়া হচ্ছে 16, তাহলে আমাকে বলো সিগমা স্কয়ার কত হবে
16 স্কয়ার এটা হচ্ছে দেখো 256 পাওয়া। 16 স্কয়ার কত হয় 256 না? হ্যাঁ, এই হচ্ছে আমাদের গ নাম্বারটাই হচ্ছে অ্যানসার। দেখো 20 নাম্বার আমি করে দেব, এত ভালো তো আমি না, 20 নাম্বার তোমরাই করবা। এই সংখ্যাগুলির ভেদাঙ্ক কত? দেখো এরকম সংখ্যা যদি দেওয়া থাকে পরিমিত ব্যবধান কিভাবে বের করবা? এগুলোর জন্য ছক অত নেসেসারি না, তুমি যে এরকম হাতে কলমে করবা, এই যে ভাবে করবা। ভেদাঙ্ক চাইছে না, তাহলে ভেদাঙ্ক কি হবে? জাস্ট রুট ছাড়া গড় বের করবা, ব্যবধানের বর্গ নিবা, যোগ দিবা, ভাগ দিবা, ওইটাই কি ভেদাঙ্ক। বুঝতে পারছো? তার মানে 20 নাম্বারটাও কি তোমাদের এসডব্লিউ, এগুলা কিন্তু করে দিব না। আচ্ছা দেখো এটা আমাদের এমসিকিউ এর মধ্যে লাস্ট এমসিকিউ, এই টাইপের প্রশ্ন তোমাদের বইয়ে কিন্তু ছিল। এখানে কি বলা হচ্ছে যে দুইটা অসম রাশি, দুইটা রাশি সমান না, তার মানে একটা ছোট একটা বড় এরকম হবে স্বাভাবিক, ভিন্ন, তাই না? দুটো অসম রাশি, এদের গাণিতিক গড় আর ভেদাঙ্ক যথাক্রমে এটা, তোমাদের গাণিতিক গড় এইটা আর ভেদাঙ্ক হচ্ছে এইটা। এখন রাশি দুইটা কত? এই টাইপের প্রশ্নগুলো দেখো কিভাবে করবো। রাশি দুটো ধরে নাও, একটা x1 আর একটা হচ্ছে x2, এর মধ্যে যে কোনো একটা বড় হবে, আমরা ধরলাম x1টা বড়, ঠিক আছে? আচ্ছা, বড় হোক ছোট হোক ব্যাপার না, বড়, ঠিক আছে? এখন দেখো গাণিতিক গড় যদি 15 হয় তাহলে x1 আর x2 গাণিতিক গড়, তার মানে তুমি এটা লিখতে চাচ্ছ x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, এটা কি গাণিতিক গড় না? ইকুয়াল টু কত লিখতে চাচ্ছ? 15। তার মানে তুমি কি লিখতে পারো? x1 প্লাস x2, 15 দুগুণ 30, এই কথাটা লিখতে পারো। এখন দেখো এটা একটা সমীকরণ, এখানে দুইটা জিনিসের মান তুমি জানো না, একটা সমীকরণে দুইটা আননোন থাকলে হয় না, একটা আননোন থাকলে বের হয়ে যেত। আবার দেখো আরেকটা কন্ডিশন দেওয়া যে ভেদাঙ্ক হচ্ছে 36, দুইটা কি রাশি? দুইটা সংখ্যা, তাই না? দুইটা সংখ্যার ভেদাঙ্ক কিভাবে বের করে? আমরা পরিমিত ব্যবধান বের করতে পারি। দুইটা সংখ্যার পরিমিত ব্যবধান হচ্ছে x1 x2 মডুলাস আর কি ডিভাইডেড বাই 2। এখন এইটাকে যদি বর্গ করে দাও এটা কি ভেদাঙ্ক হয়ে যায় না? জাস্ট ডিভাইডেড বাই 2 করলে পরিমিত ব্যবধান, আর স্কয়ার করে দিলে কি হয়ে যায়? ভেদাঙ্ক। আর ভেদাঙ্কটা কত আসছে দেখো তো 36, ভেদাঙ্কটা কত আসছে? 36। তাহলে এখন দেখো কি করতে পারো, তুমি এটাকে এভাবে লিখতে পারো x1 x2 হোল স্কয়ার ডিভাইডেড বাই এটা কত লেখা যায় দেখো তো 4 ইকুয়াল টু লেখা যাবে 36। তাহলে এখন দেখো x1 x2 হোল স্কয়ার 36 আর 4 গুণে কত হয় বলো তো? 144, 144। এখন এটাকে আমরা যদি বর্গমূল করে দিই তাহলে দেখো আমরা দেখতে পারি x1 x2 এটা পাবো হচ্ছে 12, এটা কত পাবা? 12। এখানে একটা কথা বলি, এই যে আমি মডুলাস থেকে হুট করে স্কয়ারে দেখলাম, এটা যদি একটু এক্সপ্লেন করি, তোমাদের অনেকের এই জিনিসগুলো বুঝতে সমস্যা হয় বা হইতে পারে, ছোট বাচ্চা তো এখনো তোমরা। এটা কিভাবে লেখা হয়েছে দেখো, ভগ্নাংশে যদি এভাবে থাকে a বাই b হোল স্কয়ার, তাহলে সেটা কি হয়? a স্কয়ার বাই b স্কয়ার লেখা যায় না? কি লেখা যায়? a স্কয়ার বাই b স্কয়ার লেখা যায়। তো এই দেখো এটা একটা ভগ্নাংশের উপরে আর নিচে হোল স্কয়ার, তার মানে স্কয়ারটা উপরেও যাবে নিচেও যাবে। এখন মডুলাসের ক্ষেত্রে দেখো, মডুলাস যদি a হয় এটার স্কয়ার মানে আসলে a স্কয়ারই বোঝায়, কারণ মডুলাস মানে তো চিহ্ন ম্যাটার করতেছে না, স্কয়ার মানে কি আসবে বলো তো? একটা ধনাত্মক সংখ্যা। আর দেখো আমরা যদি এখানে মডুলাস ছাড়া স্কয়ার করি, চিহ্ন থাকুক না থাকুক এটা জীবনও নেগেটিভ তো আসবে না। তাই মডুলাস স্কয়ার আর a স্কয়ার একই জিনিস। এখানে মডুলাস x1 x2 কে আমি কি লিখছি? x1 x2 হোল স্কয়ার, নিচে 2 কে লিখছি 2 স্কয়ার মানে 4, বুঝে গেছে? এরপর আর গুণন করছি, তারপরে হচ্ছে এখন কি করলাম? বর্গমূল করে দিলাম। এখন দেখো তোমার কাছে একটা আছে x1 x2, এটা হচ্ছে 30 যোগফল, আর এটা দেখো বিয়োগফলটা আসছে হচ্ছে 12। এখন তুমি কি করবা? তুমি ছোটকাল থেকে অপনয়ন প্রতিস্থাপন শিখে আসছো, মানে আমি শিখেছিলাম 5 নম্বর চ্যাপ্টারে, তো এটা একটু অ্যাপ্লাই করো। তাহলে আমরা এক কাজ করি, x1 আর x2 যোগ করে দিই, সরি মানে 1 আর 2 নং সমীকরণ যোগ করে দিই, ঠিক আছে? এই হচ্ছে ধরো 1, এই হচ্ছে 1, এই হচ্ছে 2, যদি যোগ করে দিই তাহলে যোগ করলে এটা আসবে হচ্ছে দেখো তো, আমি কি লিখতে পারি? x1 x2 আর এটা হচ্ছে x1 x2, এই হচ্ছে 12। তাহলে দেখো x2 কেটে এখানে আসবে 2x1, এটা কত আসবে দেখো তো, বলো কত আসবে? 42 না? 42, 2 দিয়ে কাটলে 21। এই x1 এর মানটা তুমি যেখানে বসে দাও, এখানেই বসে দাও,
তাহলে দেখো x2 কত আসবে, x2 আসবে হচ্ছে 30 মাইনাস x1, অর্থাৎ 30 মাইনাস 21 মানে 9। তাহলে অ্যান্সার কত? দেখো একটা আসছে 21 আর 9, দেখো অপশনে এই যে একটা আছে 9 আর 21, তাহলে গ নাম্বারটাই হচ্ছে আমাদের